আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখানে আছি সুস্থ আছি, নিরাপদ আছি এবং পড়াশোনার সাথে আছি। তোমাদের পরীক্ষার আর হয়তো খুব বেশি বাকি নাই ভাইয়া। কোভিড কন্ডিশন নর্মাল হয়ে যাচ্ছে অলমোস্ট। মার্চ মাসে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল ওইটা হয়তো কিছু পিছাবে, বাট এপ্রিলের বেশি যাবে না। বুঝতে পারতেছ? দ্যাট মিনস আর হয়তো 2 মাস সময় পাচ্ছ তোমরা। সো এই 2 মাস খুব ভালো মতো পড়তে হবে এবং তোমাদের যে স্বপ্ন, তোমাদের যে ইচ্ছা, ডাক্তার হওয়ার যে ইচ্ছা, সেটা অবশ্যই পূরণ করার জন্য এই 2 মাস হচ্ছে খুবই ভাইটাল টাইম। বুঝতে পারতেছ? বেশি কথা না বাড়াই, আমি পড়াশোনা রিলেটেড টপিকসে চলে আসি। আমরা জৈব রসায়ন অর্ধেক পর্যন্ত পড়েছিলাম, হ্যালাইট পর্যন্ত। আজকে পড়বো অ্যালকোহল থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে? যারা আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ, যদি সাউন্ড এবং লাইট কোয়ালিটি ঠিক থাকে, একটু কমেন্ট সেকশনে বা অল ওকে এই কথাটা একটু লিখলে আমার বুঝতে সুবিধা হয় যে তোমরা আমার সাথে ক্লাসটা ধরতে পারতেছো। ওকে, তাহলে আমি পড়া শুরু করি। জৈব রসায়ন সেকেন্ড পার্ট। খেয়াল করো বেয়া, প্রথম ক্লাসে আমরা জৈব রসায়নের অনেক কিছু পড়া ছিল, আমাদের লাস্ট পর্যন্ত পড়া হচ্ছে হ্যালাইট, ঠিক না? সো আমাদের আজকের পড়াটা হবে অ্যালকোহল, ইথার ও অ্যামিন। এখান থেকে 2.11.4 থেকে শেষ পর্যন্ত। এবং নেক্সট দিনের যে পরীক্ষাটা হবে তোমাদের, সেটার কোশ্চেনও থাকবে যে আজকের পড়ানোর ভিতরের অংশ থেকে। ঠিক আছে? অ্যালকোহল, আমরা জানি অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH। ইথার, ইথারের কার্যকরী মূলক হচ্ছে O অথবা COC। আর অ্যামিনের কার্যকরী মূলক হচ্ছে NH2। এগুলা গত জৈব রসায়ন ক্লাসে আমরা একটা বক্সের ভিতরেই পড়েছি কার কার্যকরী মূলক কি। শুরুর এই কথাগুলো আমরা পারবো, কিন্তু খেয়াল করো 2.11.4 একদম শুরুতে জেনে নাও নামে একটা কথা আছে, রাইট? এই জেনে নাও কথাটা আমরা মুখস্থ করব না, আমরা বুঝে বুঝে পড়ব। এখানে কিছু স্টার দেয়া 3টা প্যারা আছে। এখানে অ্যালকোহল, পানি, ইথার, কার পোলারিটি কম, কার পোলারিটি বেশি, এই কথাগুলো আছে। অথবা নিচের কোনটি বেশি পোলার, নিচের কোনটি কম পোলার, এরকম কোশ্চেন এখানে আছে। বাট এটা আমরা মুখস্থ করব না, আগে বুঝাই দিই ভাইয়া। ঠিক আছে? সো আমরা এটা বুঝে পড়ি। পোলারিটির তুলনা, একেবারে বাম পাশে যে যৌগটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পানি। ওকে, H2O আমরা সবাই জানি। যদি বলা হয় H2O কি, H2O ধানমন্ডির একটা রেস্টুরেন্ট না কিন্তু, মনে আছে ধানমন্ডির একটা রেস্টুরেন্ট? নো, H2O হচ্ছে পানি। এই যে OH এটা হচ্ছে অ্যালকোহল, বাট অ্যালকোহলের OH মূলকটা তো কোনো একটা কার্বনের সাথে লাগানো থাকবে, তাই না? সো এই মাঝের যৌগটা হচ্ছে অ্যালকোহল। আর COC এটা হচ্ছে ইথার। এবার কোশ্চেনে আসি, পানি বেশি পোলার নাকি অ্যালকোহল বেশি পোলার নাকি ইথার বেশি পোলার, এটা আমরা মুখস্থ করব না ভাইয়া। ঠিক আছে? হিসাব করব। কিভাবে হিসাব করব? হিসাবটা দেখো, এই যে যৌগগুলা প্রত্যেকটার মাঝখানে দেখো 2টা করে বন্ড। যেমন পানিতে অক্সিজেন আর হাইড্রোজেন, এটা একটা বন্ড। আবার ডান পাশেও ওটাও অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝে একটা বন্ড, তাই না? এই 2টা বন্ডের মাঝখানে কে কম পোলার কে বেশি পোলার, সেটা আমরা পোলারিটির তুলনা, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থেকে বের করতে পারবো। সবার আগে তোমাকে এখানকার যে পরমাণুগুলো আছে তাদের তড়িৎ ঋণাত্মকতার মানটা জানতে হবে। অক্সিজেন, এটা তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5, অক্সিজেন 3.5, কার্বন 2.5 আর হাইড্রোজেন 2.1। ওকে, এবার আমরা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা বের করিবা।
এখানে দেখো বাম পাশে এটা অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝখানে, দ্যাট মিন্স অক্সিজেন 3.5 আর হাইড্রোজেন 2.1। আমরা যদি 3.5 আর 2.1 বিয়োগ করি তাহলে বিয়োগফল হচ্ছে 1.4। আবার ডান পাশেরটাও অক্সিজেন হাইড্রোজেন, মানে 3.5 2.1 মানে 1.4। সো পানিতে মোট তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 2.8। অ্যালকোহল অক্সিজেন হাইড্রোজেন মানে হচ্ছে 3.5 2.1 1.4, কিন্তু এটা তো অক্সিজেন কার্বন মানে হচ্ছে 3.5 আর 2.5 মানে হচ্ছে 1। সো 1.4 আর 1 যোগ করলে হয় 2.4। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি পানিতে 2.8 আর অ্যালকোহলে 2.4। মনে রাখবা যেখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি সেইটা বেশি পোলার। দ্যাট মিন্স অ্যালকোহলের চেয়ে পানির পোলারিটি বেশি, তার মানেই হচ্ছে পানির চেয়ে অ্যালকোহলের পোলারিটি কম। ক্লিয়ার? আবার দেখো ইথার, ইথার হচ্ছে অক্সিজেন কার্বন মানে হচ্ছে 3.5 2.5 1, এটাও অক্সিজেন কার্বন 1 1 1 2। তার মানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এখানে সবচেয়ে কম পোলার হচ্ছে ইথার, তার চেয়ে বেশি পোলার হচ্ছে অ্যালকোহল, এবং সবচেয়ে বেশি পোলার হচ্ছে পানি। তাহলে ভাইয়া কে কম পোলার কে বেশি পোলার এগুলো এখন থেকে আর মুখস্থ করবা না। সাপোজ অ্যামিন আসতে পারে না, অ্যামিন NH2, তাহলে এই দুইটার মাঝখানে কে কম পোলার কে বেশি পোলার বের করে ফেলতে পারবো। ক্লিয়ার? এইবার আসো কোশ্চেন কিভাবে দিবে। নিচের কোন যৌগটির পোলারিটি সর্বাধিক, এরকম 4টা যৌগ দিয়ে দিবে, বেশি পোলার পানি, অথবা নিচের কোনটির পোলারিটি কম। বুঝতে পারছো? সো পোলারিটি কম না বেশি এখন থেকে আমরা আর মুখস্থ করব না, আমরা এইভাবে হিসাব করে বের করব। এইবার বইয়ে ফেরত আসি আমি। দেখো এই যে জায়গাটা 2.11.4 জেনে নাও, এটা একটু মুখস্থ করো। মুখস্থ না, জাস্ট একবার একটু রিডিং পড়ো, দেখো তো মুখস্থ করার কোনো দরকার আছে কিনা। কথা বলো না ভাই, অনেকে উল্টাপাল্টা কমেন্ট করতেছো, শুধু শুধু নিজের সময়টা নষ্ট করতেছো। কে কি করতেছো ওইদিকে মনোযোগ দিও না, নিজের চরকায় তেল দাও, তুমি তোমার কাজে মনোযোগ দাও, এই পড়াটা পড়ো। অনেকে কমেন্ট করতে করতে এই পড়াটা মিস করে যাচ্ছ। জেনে নাও, দেখতে পাচ্ছ এই পড়াটা রিডিং পড়ো। পানিতে হচ্ছে 2.8, অ্যালকোহল হচ্ছে 2.4 আর ইথার হচ্ছে 2। সো একেবারে লাস্টের লাইনটা দেখো, পানি বেশি পোলার, তারপরে অ্যালকোহল, তারপরে ইথার। সো আশা করি এগুলো আমাদের আর মুখস্থ করা লাগবে না। এই একই পড়া আধা ঘন্টা পরে একটু পরে আবার আসবে, বইয়ের ভিতরে আসবে। ঠিক আছে? CH3OH কেমনে করব, CH3 ওই অংশটা ধরার দরকার নাই, এটা অ্যালকোহল। CH3OH মানে অ্যালকোহল, সো অ্যালকোহলের হিসাবে আসবা। ঠিক আছে? আবার একবার বলেন যারা বলতেছো, ক্লাসটা আবার দেখে নিও ব্যাক করে। ওকে, পোলারিটির তুলনা আমরা দেখে ফেলছি। এবার অ্যালকোহলের সংজ্ঞা, ফেনলের সংজ্ঞা, এগুলো তোমরা জানো। অ্যালকোহল মানে OH, ফেনল মানেও হচ্ছে OH। পার্থক্য কোথায়? যখন বেনজিনের সাথে OH মূলকটা লাগানো থাকে তখন ওটাকে বলা হয় ফেনল, আর ফেনল হচ্ছে অন্যধর্মী। এগুলো তোমরা জানো। ইম্পর্টেন্ট পড়াতে আসি। ইম্পর্টেন্ট পড়াটা হচ্ছে এই যে অ্যালকোহলের শ্রেণী বিভাগ। দেখতে পাচ্ছ অ্যালকোহলের শ্রেণী বিভাগ, এখানে ফার্স্ট লাইন, হাইড্রোক্সিল মূলকের সংখ্যানুসারে অ্যালকোহল কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর হচ্ছে 2, মোনোহাইডিক আর পলিহাইডিক। মোনোহাইডিক মানে হচ্ছে যেখানে একটা মাত্র OH থাকে, আর পলিহাইডিক মানে হচ্ছে যেখানে অনেকগুলা OH থাকে। এগুলা লাগবে না, লাগবে আরেকটা লাইন। মোনোহাইডিক অ্যালকোহলের শ্রেণী বিভাগ কয় শ্রেণীতে বিভক্ত? 3। তাহলে ভাইয়া কোশ্চেন আসবে অ্যালকোহল কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর হচ্ছে 2। আবার কোশ্চেন আসবে মোনোহাইডিক অ্যালকোহল কয় শ্রেণীতে বিভক্ত? তখন উত্তর হবে 3, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। সো কোশ্চেনে যেটা চাবে ওই উত্তরটাই দিবা। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল, এদের কার্যকরী মূলকগুলা কিন্তু আলাদা। দেখো প্রাইমারি অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে CH2OH,
প্রাইমারি যদি CH2 মনে রাখতে পারো, সেকেন্ডারি টারশিয়ারি আর মনে রাখার দরকার নাই। কেন? মাঝখানে যে H2 ওখান থেকে একটা একটা করে হাইড্রোজেন কমবে। দেখো 1 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে CH2OH। তাহলে ভাইয়া 2 ডিগ্রি 3 ডিগ্রি সেখানে দেখো একটা একটা করে হাইড্রোজেন কমতেছে। 2 ডিগ্রি হচ্ছে CHOH আর 3 ডিগ্রি হচ্ছে COH। এই নিয়মটা দুনিয়াতে যত 1 2 3 ডিগ্রি আছে সবার জন্য সেম। পরীক্ষাতে যদি কোশ্চেন আসে অ্যালকোহলের কার্যকরী মূলক কি, তখন উত্তর দিবা OH। আর যদি কোশ্চেন আসে সেকেন্ডারি অ্যালকোহলের কার্যকরী মূলক কি, তখন কিন্তু OH দিলে হবে না, এগুলা দিতে হবে। একটা একটা করে হাইড্রোজেন কমে, এটা শুধু অ্যালকোহল না, দুনিয়াতে যত 1 2 3 ডিগ্রি আছে সবার ক্ষেত্রে এই নিয়ম। ধরো 1 ডিগ্রি অ্যামিন, এটার কার্যকরী মূলক হচ্ছে NH2। তাহলে তোমরা বলো তো 2 ডিগ্রি অ্যামিনের কার্যকরী মূলক কি হবে? যারা ক্লাস করতেছো উত্তর দাও। 2 ডিগ্রি অ্যামিনের কার্যকরী মূলক কি হবে? 1 ডিগ্রি যদি হয় NH2, 2 ডিগ্রি অ্যামিন হবে NH। ইয়েস, ফাহমিদ স্বচ্ছ কারেক্ট, স্বচ্ছ কারেক্ট উত্তর দিয়েছো। মিথিলা আফরিন তুমিও কারেক্ট। রীতা বিশ্বাস কারেক্ট। তাহলে ভাই বলো তো 3 ডিগ্রি অ্যামিনের কার্যকরী মূলক কি হবে? 3 ডিগ্রি আবু নাইম R2NH কিন্তু কার্যকরী মূলক না রে ভাই। R2 দিলে তখন সেটা সাধারণ সংকেত হয়ে যায়। আমি কার্যকরী মূলকটুকুর কথা বলতেছি। ইয়েস, নাসরুন সাইদ তানিম তুমি কারেক্ট। 3 ডিগ্রি হচ্ছে N। রীতা বিশ্বাস কারেক্ট। তাহলে 1 2 3 ডিগ্রি অ্যালকোহল এগুলার কার্যকরী মূলক আমাদের মনে থাকবে। কিন্তু এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পড়া যেটা ভাইয়া, সেটা হচ্ছে এখানকার উদাহরণগুলা। তুমি খেয়াল করো, প্রাইমারি অ্যালকোহলের নিচে কিছু নাম দেখা যায়, সেকেন্ডারি অ্যালকোহলের নিচে কিছু নাম দেখা যায়, টারশারি অ্যালকোহলের কিছু নাম আছে। এই নামগুলা থেকেই পরীক্ষায় মূলত কোশ্চেন আসবে। নিচের কোনটি 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি, কোনটি সেকেন্ডারি, টারশারি, উদাহরণগুলা বেশি আসে। এই উদাহরণগুলা মুখস্থ করব না, এমনিতেই পারবো, কারণ এখানে একটা টেকনিক আছে। কিভাবে? 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল, ওগুলাতে শুধুমাত্র নাম থাকবে, ওখানে কোনো সংখ্যা টংখ্যা থাকবে না, 2 3 1 5 6 কিচ্ছু থাকবে না, শুধু নাম যেখানে সেটা 1 ডিগ্রি অ্যালকোহল। মিথানল, ইথানল, প্রোপানল, পেন্টানল, হেক্সানল, যাই থাকুক না কেন সংখ্যা নাই, শুধু নাম, তাহলে ওই অ্যালকোহলটা কোন অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহলের নাম যাই হোক না কেন, নামের আগে বা পরে একটা 2 থাকবে, নাম যা খুশি হোক। প্রোপানল 2, বিউটানল 2, হেপ্টানল 2, 2 বিউটানল, রনিনল 2, জনিনল 2, মেডিনল 2, নাম যা খুশি হোক 2 থাকবে। ঠিক আছে? 3 ডিগ্রি অ্যালকোহল, ওখানে 3 থাকবে না, কিন্তু খেয়াল রাখো, আবার 3 বলে দিও না। ওকে, দেখো 3 ডিগ্রি অ্যালকোহলের উদাহরণে 2টা করে 2 থাকবে, ডাবল ডাবল 2 আছে, নাম যা খুশি হোক, মোট 2টা 2টা করে 2 থাকবে। সো আমি মনে করি এগুলো আমার আর মুখস্থ করার দরকার নাই। নিচের কোনটি প্রাইমারি অ্যালকোহল, এই কোশ্চেনটা যদি আসে তুমি বুঝবা স্যার বলছে নিচের কোনটা হুদা নাম, কোনো সংখ্যা নাই, জাস্ট নামটা আছে, হুদা নামটা আছে। নিচের কোনটি সেকেন্ডারি অ্যালকোহল, মানে নিচের কোনটাতে একটা 2 আছে। নিচের কোনটি টারশিয়ারি অ্যালকোহল, মানে হচ্ছে নিচের কোনটাতে 2টা করে 2 আছে। বুঝতে পারছো? ক্লিয়ার? পলিহাইড্রিক অ্যালকোহল কাকে বলে সেটা তোমরা জানবা, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহলের উদাহরণগুলা। এখানে খেয়াল করো, পলিহাইড্রিক অ্যালকোহল আছে 3টা, যেহেতু 3টা তার মানে এখান থেকে ছাত্রদের জন্য কোশ্চেন করা সহজ, আরেকটা লাগাই দিলেই হয়। নিচের কোনটি পলিহাইড্রিক অ্যালকোহল নয়? তোমরা মনে রাখবা পলিহাইড্রিক অ্যালকোহল গাছে ধরে, গাছ। তাহলে পলিহাইড্রিক অ্যালকোহলের উদাহরণ কি? গাছ, গাছে ধরে। গ দিয়ে 2টা অ্যালকোহল আছে, খেয়াল করো, গতে গ্লাইকল, গতে গ্লিসারল, গ্লাইকল বা গ্লিসারল। আর 6 দিয়ে ছরবিটল, 6 দিয়ে ছরবিটল।
সরবিটল বলার পিছনে আরেকটা কারণ আছে ভাইয়া। তুমি দেখো সরবিটলের কয়টা হাইড্রোক্সিল থাকে? 6টা। তাহলে মনে রাখবা 6 তে সরবিটল, 6 তে 6। সো কোশ্চেন আসতে পারে সরবিটলে কয়টা হাইড্রোক্সিল মূলক থাকে? তখন উত্তর হবে 6। তাহলে পলিহাইড্রিক অ্যালকোহল কোথায় ধরে? গাছে ধরে। গতে গ্লাইকল, গতে গ্লিসারল, আর 6তে হচ্ছে সরবিটল। রাইট? সংকেত দিয়ে আসতে পারে, মূলত সংকেত না দিয়ে বরঞ্চ ওএইচ কয়টা ওইটা আসবে। সংকেত দিয়ে আসলে তো তুমি দেখেই ফেলবা ওএইচ কয়টা, তাই না? যদি দেখো সংকেতের ভিতর 2টা ওএইচ আছে, 3টা ওএইচ আছে, তাহলে ওগুলো হবে পলিহাইড্রিক অ্যালকোহল, তাই না? সো সংকেত দিয়ে এত বেশি আসবে না। তার নিচে পলিহাইড্রিক অ্যালকোহলের ব্যবহার আছে, ব্যবহারগুলো পড়তে হবে। ময়শ্চারাইজিং এজেন্ট রূপে ব্যবহার করা হয়, চোখের ড্রাইনেসের জন্য, তারপরে হচ্ছে বিভিন্ন স্কিনের ক্রিম তৈরি করতে কি ব্যবহার করা হয়? পলিহাইড্রিক অ্যালকোহল। ব্যবহারগুলো ভালো মতো পড়বে, ঠিক আছে? ব্যবহারের পরে তোমরা খেয়াল করো অ্যালকোহলের সমানুতা আছে এখানে। সমানুতা 3 ধরনের দেখায় অ্যালকোহল। একটা অবস্থান সমানুতা, আরেকটা চেইন সমানুতা, আরেকটা হচ্ছে পরের পেজে কার্যকরীমূলক সমানুতা। জাস্ট এই 3টা নাম পড়লে চলবে ভাইয়া। যেহেতু 3টা অপশন, সো তোমাকে কোশ্চেন করবে অ্যালকোহল নিচের কোন সমানুতাটা দেখায় না। রাইট? আমরা জানি অ্যালকোহল মানে হচ্ছে মদ, এবং মদ খেলে মানুষ অবচেতন হয়ে যায়, তখন তারা উল্টাপাল্টা কাজ করে, অবচেতন কাজ করে। তাহলে আমরা অবচেতন কাজ এই কথাটা দিয়ে মদের সমানুগুলা মদের না, সরি, অ্যালকোহলের সমানুগুলা মনে রাখবো। তাহলে অ্যালকোহলের সমানুতা কি কি বেয়া? অবচেতন কাজ। অবচেতন কাজ দিয়ে কি হয় দেখো, অবতে অবস্থান, চেতন দিয়ে চেন, আর কাজ দিয়ে কার্যকরীমূলক। তাহলে উত্তর দাও, অ্যালকোহল নিচের কোন সমানুতাটা দেখায় না? অপশন এ অবস্থান সমানুতা, অপশন বি কার্যকরীমূলক সমানুতা, অপশন সি জ্যামিতিক সমানুতা, অপশন ডি চেইন সমানুতা। কি হবে? অ্যালকোহল নিচের কোন সমানুতাটা দেখায় না? স্বচ্ছ, কারেক্ট, অলওয়েজ ফার্স্ট। সমানুতার বর্ণনা দরকার নেই, জাস্ট এতটুকু করলে চলবে। দেন অ্যালকোহল প্রস্তুতি, অ্যালডিহাইড থেকে, কিটোন থেকে, এখানে তো বলেই দিছি। প্রস্তুতি থেকে তোমরা পড়বা হচ্ছে তাপমাত্রা, চাপ, মেইনলি পড়বা হচ্ছে প্রভাবকের নামগুলা। অ্যালডিহাইড থেকে অ্যালকোহল কোন প্রভাবক দিয়ে পাওয়া যায়, কিটোন থেকে কোন প্রভাবক দিয়ে পাওয়া যায়, প্রভাবকের নামগুলো লাগবে। প্রস্তুতি এত বেশি ইম্পর্টেন্ট না। গিগনাট বিকারক থেকে অ্যালকোহল, গিগনাট বিকারক গত ক্লাসেও ছিল, তারপরেও আমি এখানে একটু দেখাই দিই। সবার আগে শিখতে হবে গিগনাট বিকারকের সংকেত কি। গিগনাট বিকারকের সংকেত হচ্ছে RMgX, দ্যাট মিন্স অ্যালকাইল বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। গিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, জাস্ট একটা শব্দ পড়বা, ফর্মালডিহাইড, কথা শেষ। তাহলে কোশ্চেন আসবে গিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল কার বিক্রিয়ায় পাওয়া যায়? ফর্মালডিহাইড। অথবা গিগনাট বিকারকের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়ায় কি পাওয়া যায়? উত্তর হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল, এই লাইনটা ফর্মালডিহাইড ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড, দ্যাট মিন্স এসিটালডিহাইড, প্রোপানালডিহাইড, বিউটানালডিহাইড, বাকি সব অ্যালডিহাইড। কয় ডিগ্রি? 2 ডিগ্রি। আর কিটোন বিক্রিয়া করলে 3 ডিগ্রি, যে কোনো কিটোন, এসিটোন, প্রোপানন, বিউটানন, কয় ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে? 3 ডিগ্রি। তাহলে আমি এই পড়াটার সমাধান করে দিই। গিগনাট বিকারকের সংকেত কি? উত্তর হচ্ছে RMgX। গিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, ফর্মালডিহাইড, 2 ডিগ্রি বাকি সব অ্যালডিহাইড, আর 3 ডিগ্রি কিটোন। কথা শেষ, আর কিচ্ছু পড়ার দরকার নাই ভাইয়া, ঠিক আছে? মিথানল প্রস্তুতি পরের পেজে, এখানে কিছু সংখ্যা আছে, এই সংখ্যাগুলো পড়তে হবে। কত পার্সেন্ট মিথানল ওয়াটার গ্যাস থেকে হয়? 90%। ওয়াটার গ্যাসের সংকেত হচ্ছে CO+H2, এবং ওয়াটার গ্যাস তৈরি হয় 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।
ওয়াটার গ্যাস থেকে মিথানল পাওয়া যায় 200 অ্যাটমসফিয়ার চাপ এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং এই প্রক্রিয়ায় উৎপন্ন মিথানল হচ্ছে 99% বিশুদ্ধ হয়। এগুলা ভাইয়া মুখস্থ টাইপ পড়া, জাস্ট আমি দাগাই দিলাম তোমাদের। এবার আসো ইথানল প্রস্তুতি, এখানেও মুখস্থ টাইপই পড়া আছে কিছু। কত পার্সেন্ট গ্লুকোজের জলীয় দ্রবণ থেকে ইথানল তৈরি হয়? 10%। কত তাপমাত্রা? 20 থেকে 25। এখানে স্টার্চের উৎস আলু থেকে ম্যাশ পাওয়া যায় কত তাপমাত্রায়? 140। আর ডায়াস্টেজ নামক এনজাইম নিঃসৃত হয় 40 ডিগ্রি সেলসিয়াস। এই লাইনটা এনজাইমের নামগুলো ভালো মতো মনে রাখবা। মল থেকে ডায়াস্টেজ এনজাইম কোন পদ্ধতিতে পাওয়া যায়, ঠিক আছে? কোন বা মল থেকে কোন এনজাইমটা পাওয়া যায়? ডায়াস্টেজ। এটা এই লাইনটা স্টার্চকে মল্টোজে পরিণত করে কোন এনজাইম? ডায়াস্টেজ। স্টার্চকে মল্টোজে পরিণত করে কোন এনজাইম? ডায়াস্টেজ। এবং ইস্ট থেকে দুইটা এনজাইম পাওয়া যায়, দেখো, ম্যালটেজ ও জাইমেস। ইস্ট থেকে কি কি এনজাইম পাওয়া যায়? ম্যালটেজ ও জাইমেস। কিন্তু আমাদের গুহু স্যারের বইয়ে ইস্ট থেকে তিনটা এনজাইমের নাম বলা আছে ভাইয়া, ম্যালটেজ, জাইমেজ, আরেকটা নাম হচ্ছে ইনভার্টেজ। তাহলে ইস্টের এনজাইম দুটো না, তিনটাই পড়ো। তাহলে যেহেতু তিনটা এনজাইম, উপরে আরেকটা নাম আছে ডায়াস্টেজ, সো ওখান থেকে কোশ্চেন হবে ইস্ট থেকে নিচের কোন এনজাইমটা পাওয়া যায় না? ম্যালটেজ, জাইমেজ, ডায়াস্টেজ, ইনভার্টেজ। উত্তর হচ্ছে ডায়াস্টেজ। তাহলে ইস্টের এনজাইম গুলা মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো? জামাই কথাটা দিয়ে মনে রাখবা। মনে রাখবা ইস্ট থেকে জামাই পাওয়া যায়। যাদের জামাই লাগবে তারা ইস্টের কাছে চলে যাবা। জামাই দিয়ে কি হয়? জাইমেজ, ম্যালটেজ, ইনভার্টেজ। ঠিক আছে? দেন আগের পেজে আবার ফেরত আসি, এখানে কিছু সংখ্যা এখনো বাকি আছে, এই লাইনটা খুব ভালো মতো পড়বা। গ্লুকোজ থেকে ইথানল কোন এনজাইমের মাধ্যমে পাওয়া যায়? এনজাইমটার নাম শুধু জাইমেস। তার নিচে রেকটিফাইড স্পিড পাওয়া যায় 95.6% ইথানল, 4.4% পানির মিশ্রণ, এবং এটা খুব ইম্পর্টেন্ট। রেকটিফাইড স্পিডের স্ফুটনাঙ্ক কত? 78.1। খেয়াল রাখবা ইথানলের স্ফুটনাঙ্ক কত? 78.3। পরীক্ষায় অনেকেই দাগায় আসবা রেকটিফাইড স্পিডের স্ফুটনাঙ্ক 78.3। নো, নেভার। 100% ইথানল হলে হচ্ছে 78.3। রেকটিফাইড স্পিড কিন্তু 100% ইথানল না, একটু কম, সো তার স্ফুটনাঙ্কটাও একটু কম, 78.1। ওকে, এই সংখ্যাগুলো একটু মুখস্থ করে নিতে হবে এখান থেকে। এই সংখ্যাগুলো মুখস্থ করা ছাড়া আসলেই কোনো উপায় নাই। সংখ্যাগুলো পড়ে নিব। পরের পেজে আসি, সেখানে দেখো একটা কালো অংশ বক্সের মতো, এই যে কালো অংশটা দেখা যায়, অ্যালকোহলের এই কালো অংশটা খুবই ইম্পর্টেন্ট। মিথিলেটেড স্পিড জিনিসটা কি? আমরা মাত্রই পড়লাম রেকটিফাইড স্পিড 95.6% ইথানল এবং 4.4% পানি। রেকটিফাইড স্পিড বার্নিশ করার কাজে ব্যবহার করা হয়। এখন আসো মিথিলেটেড স্পিডটা কি? বার্নিশ করার কাজে কাঠমিস্ত্রিরা যেটা ব্যবহার করে ওটা হচ্ছে রেকটিফাইড স্পিড, ওটাতে থাকে 95.6% ইথানল। কিন্তু দেখা যাচ্ছে কিছু কাঠমিস্ত্রি আছে খারাপ, শয়তান কাঠমিস্ত্রি। এরা কি করে? দোকান থেকে রেকটিফাইড স্পিড কিনে নিয়ে আসে, কিন্তু আনার পরে সেটা দিয়ে বার্নিশ করে না, ওটা তারা মদ হিসেবে ব্যবহার করে। কিভাবে? কারণ মদে থাকে ইথানল। মিথিলেটেড স্পিড, রেকটিফাইড স্পিড এগুলো হলো ইথানল, বাট রেকটিফাইড স্পিড হচ্ছে 95.6%, আর মদে থাকে কম 20%, 15%, 10%, 15%। আমরা 95% ইথানলকে 10% ইথানল কিভাবে বানাবো? পানি ঢেলে দিলেই হয়। তাহলে 1 কেজি বা 2 কেজি রেকটিফাইড স্পিড কিনে নিয়ে আসবো, আনার পর ওইটার ভিতর 1 বালতি পানি দেবো, পানি আর রেকটিফাইড স্পিড মিশাবো, তাহলে পুরো 1 বালতি মদ। এই কাজটা যাতে না করতে পারে, এখন তাহলে কি ব্যবস্থা নেওয়া হয়? এখন যেটা পাওয়া যায় সেটা আর রেকটিফাইড স্পিড না, সেটাকে একটু মডিফাই করা হয়েছে। 95.6% ইথানল ঠিকই রাখছে, বাট তার সাথে পানি না দিয়ে সামান্য একটু বিষ মিশাই দিতেছে। এখন বিষ মিশ্রিত যে রেকটিফাইড স্পিড, ওইটার ভিতর যদি তুমি পানি দিয়ে খাও, একবারে বিষের কারণে মরে যাওয়া। বুঝতে পারতেছ তো?
তাহলে বিষ মিশ্রিত রেকটিফাইড স্পিরিট ওটার নামই হচ্ছে মিথিলেটেড স্পিরিট। ক্লিয়ার ভাইয়া? আমাকে পরীক্ষার জন্য কি পড়তে হবে? পরীক্ষার জন্য পড়তে হবে এই পার্সেন্টেজ গুলা। রেকটিফাইড স্পিরিট তো 95.6% ইথানল ছিলই, এখন কত পার্সেন্ট বিষ মিশানো হয়? 5 থেকে 10% বিষাক্ত মিথানল মিশানো হয়, মাঝে মধ্যে 3% বেনজিন মিশানো হয়, অথবা পিরিডিন ও ন্যাপথা মিশানো হয়। এর নাম আর পার্সেন্টেজ গুলা পড়তে হবে। ক্লিয়ার? মিথিলেটেড স্পিরিট আবার দুই নামে পাওয়া যায়, একটা মিনারেল, একটা বাণিজ্যিক। সংখ্যা একটু কম বেশি, সংখ্যাগুলা বাদ দেওয়া যাবে না, সংখ্যাগুলা। বাট আশা করি মিথিলেটেড স্পিরিট জিনিসটা কি সেটা আমরা বুঝতে পারছি। পাওয়ার অ্যালকোহল, পাওয়ার মানে হচ্ছে শক্তি। স্বাভাবিকভাবে এই শক্তিটা কার শক্তি? ওই যে আমরা টিভিতে অ্যাড দেখছি, পাওয়ার এনার্জি ড্রিঙ্কস, সাকিব খান। এই পাওয়ার সেই পাওয়ার না। পাওয়ার অ্যালকোহল হচ্ছে মানুষের জন্য না, গাড়ির জন্য। মোটর গাড়ির জ্বালানি রূপে যে অ্যালকোহল ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? পাওয়ার স্পিরিট বলা হয়। কি কি থাকে ওখানে? ইথানল থাকে, বেনজিন থাকে, আর পেট্রোল থাকে। বাস, জাস্ট নাম। আর এটার কাজ হচ্ছে গাড়িতে ব্যবহার করা হয়। ক্লিয়ার? প্রুফ স্পিরিট, প্রুফ মানে হচ্ছে প্রমাণ। তাহলে অ্যালকোহলের বিশুদ্ধতা প্রমাণের জন্য যেটা ব্যবহার করা হয় তাকে কি বলে? উত্তর হচ্ছে প্রুফ স্পিরিট। শুধু এই পার্সেন্টেজটা পড়বা, 57.1% ইথানল। সো বাকিটুক পানি, বাকি বিয়োগ করলেই হয় 100 থেকে 42.9, তাই না? আর কিছু পড়া লাগবে না প্রুফ স্পিরিট থেকে। লাস্টেরটার নাম হচ্ছে উড স্পিরিট। উড মানে হচ্ছে কাঠ। আমরা যদি কাঠকে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলায় ফেলি, সেই গলিত তরলের নাম হবে পাইরোলিগনাস অ্যাসিড। তাহলে কাঠ থেকে পাইরোলিগনাস অ্যাসিড পাওয়া যায় কত তাপমাত্রায়? উত্তর হচ্ছে 350। ওখানে মেনলি থাকবে মিথানল। কত পার্সেন্ট? 98%। তাহলে বাকিটুক থাকবে এসিটন, বাকি কত? 2%, 1 থেকে 2। ওকে, সো ফাইনাল কথা হচ্ছে এই কালো অংশটা ইম্পর্টেন্ট, বাট এখান থেকে পড়তে হবে মেনলি এই সংখ্যাগুলা। ঠিক আছে? হ্যান্ড স্যানিটাইজারের অ্যালকোহল যদি কেউ খেয়ে ফেলে খারাপ হবে, হ্যাঁ হতে পারে, বাট সেখানে আরো বিষাক্ত কিছু থাকে ব্যাপ। ওকে, সো এই সংখ্যাগুলো একটু পড়ে নিব ব্যাপ। এখানে আর তেমন কিছু বলার নাই, বাট এই জায়গাটাই ইম্পর্টেন্ট, সেটা বলতেছি। পরের পেজে আছে অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া। শনাক্তকারী বিক্রিয়া এখন আর আমি তেমন কিছু তোমাদের পড়াবো না, তুমি 1, 2, 3, 4 এই পরীক্ষাগুলোর নাম পড়বা, আর এখান থেকে তোমরা পরীক্ষাগুলোর কালার পড়বা। শনাক্তকারী পরীক্ষা মানেই হচ্ছে নাম আর কালার করতে হয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পড়াবে। প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি অ্যালকোহলের পরীক্ষা, পরীক্ষাটার নাম হচ্ছে লুকাস বিকারক পরীক্ষা। লুকাস বিকারক পরীক্ষা দিয়ে 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করা হয়। সো আগে আমাকে জানতে হবে লুকাস বিকারক জিনিসটা কি। গাঢ় HCl, খেয়াল রেখো কিন্তু লঘু না, গাঢ় HCl এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, আর্দ্র না, এটার মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। লুকাস বিকারকের সাথে 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল 3 রকম বিক্রিয়া করে। কি কি দেখো? 3 ডিগ্রি অ্যালকোহল যোগ করা মাত্রই সাদা পদক্ষেপ দেয়। তাহলে কোশ্চেন আসতে পারে লুকাস বিকারকের সাথে কোন অ্যালকোহল যোগ করা মাত্রই সাদা পদক্ষেপ দেয়? উত্তর হচ্ছে 3 ডিগ্রি। 2 ডিগ্রি অ্যালকোহল একটু সময় লাগে, 5 থেকে 10 মিনিট সময় লাগে, বাট সে পদক্ষেপ দেয়। আর 1 ডিগ্রি অ্যালকোহল কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করে না। তাহলে পরীক্ষায় কিন্তু এখান থেকে সত্য মিথ্যা কোশ্চেনও আসতে পারে। লুকাস বিকারকের ক্ষেত্রে নিচের কোনটি সত্য বা মিথ্যা? ধরো এই লাইনটা, 1 ডিগ্রি অ্যালকোহল যোগ করা মাত্রই সাদা পদক্ষেপ দেয়। উত্তর হচ্ছে ভুল, 1 না 3। 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে না, ওটাও ভুল, 1 ডিগ্রি। তাহলে এখান থেকে সত্য মিথ্যা কোশ্চেন টাইপের আসতে পারে, বা সরাসরি কোনটা অ্যালকোহল কি করে সেটা আসতে পারে। এই লাইনগুলো মুখস্থ করার দরকার নাই, সিম্পল একটা কথা মনে রাখো। তোমরা শুধু মনে রাখবা লুকাস 32। 32 মানে কি? দেখো লুকাসের সাথেই আছে 3, তাহলে সাথে সাথে লুকাসের সাথে বিক্রিয়া করে 3 ডিগ্রি। একটু পরে আছে 2, দ্যাট মিন্স একটু পরে 10 মিনিট পরে কোন অ্যালকোহল বিক্রিয়া করে 2 ডিগ্রি। নাই কে এখানে? 1 নাই। তার মানে হচ্ছে লুকাস বিকারকের সাথে কোন অ্যালকোহল বিক্রিয়া করে না? উত্তর হচ্ছে 1। ক্লিয়ার সবার? তাহলে লুকাস 32 এই কথাটা মনে রাখলে ওই যে 3টা লাইন সেগুলো আমাদের মনে থাকবে, প্যাচ লাগবে না। ক্লিয়ার?
লুকাস বিকারকের পড়াটা শেষ, অ্যালকোহল পড়াও শেষ। ঠিক আছে, আবারও বলে দিই ভাইয়া, মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যালকোহল থেকে প্রত্যেক বছরই একটা কোশ্চেন থাকে, সো এই অ্যালকোহল অংশটা কোনোভাবে ভুল করা যাবে না। অ্যালকোহল খুব ইম্পর্টেন্ট, এটা অনেক সময় নিয়ে পড়ালাম, আধা ঘন্টা লাগলো আমার শুধু অ্যালকোহলটাই শেষ করতে। ক্লিয়ার? এবার আসি ইথার, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, আমি বলে দিব কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। ইথারের কার্যকরী মূলক হচ্ছে ও, সি ও সি, এগুলো আমরা জানি। ডাইমিথাইল ইথারের সংকেত হচ্ছে এটা, ইথাইল মিথাইল ইথারের সংকেত হচ্ছে এটা, এগুলো একটু দেখে নিও, এগুলো এত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট লাইনটা হচ্ছে এই যে 110 ডিগ্রি। ইথার অণুতে বন্ধন কোণ কত ডিগ্রি? 10 ডিগ্রি, 110। ঠিক আছে, ইথারের প্রস্তুতি সমীকরণ এগুলো লাগে না ভাইয়া, এখানে আছে প্রস্তুতি আর আছে শনাক্তকারী বিক্রিয়া। শনাক্তকারী বিক্রিয়াতে নীল হয়, এই নামটা একটু কালারটা পড়ে নিও। এখানেও দেখো প্রস্তুতি, প্রস্তুতি তো বলছি ভাইয়া, তাপমাত্রা, চাপ আর প্রভাবক। ঠিক আছে, তাহলে প্রস্তুতিগুলা এবং শনাক্তকারী বিক্রিয়াগুলো একটু দেখে নিও, এগুলো ইম্পর্টেন্ট না। এই পেজটা দেখো ভাইয়া, অ্যামিনের আগের পেজ, এই যে একটু রিডিং করে দেখো তো, কে কম পোলার আর কে বেশি পোলার, সেটা কি আমরা অ্যালকোহলের এখানে পড়ে আসছি কিনা? দেখো তো, পানি বেশি পোলার, পানির চেয়ে কম হচ্ছে অ্যালকোহল, তার চেয়েও কম হচ্ছে ইথার, তাই না? সো কে কম পোলার কে বেশি পোলার এগুলা আমাদের আগেই পড়া আছে অ্যালকোহলের এখানে, আজকের ক্লাসের ফার্স্ট পড়াটাই ছিল এটা। ঠিক আছে, এই পড়াটা আমাদের নতুন করে আরেকবার পড়ার দরকার নাই, এগুলো আমরা অলরেডি পারি। তুমি বাসায় বসে এটা একটু রিডিং করে নিও। ইথারের অংশটা পড়া শেষ, এবার আমরা চলে আসি অ্যামিন। অ্যামিনও এত বেশি ইম্পর্টেন্ট না ব্যা। অ্যামিনের কার্যকরী মূলক হচ্ছে NH2। এখানে শুরুতে যে নাম সংকেতগুলো দেখা যায় এগুলো আশা করি আমরা পারবো। মিথাইল অ্যামিন কোনটা, ডাইমিথাইল অ্যামিন কোনটা, ট্রাইমিথাইল অ্যামিন কোনটা, এগুলো একটু দেখে নিও। ঠিক আছে, ইম্পর্টেন্ট লাইনগুলো হচ্ছে এগুলার খাট ধর্মের তুলনা। তুমি দেখো এই লাইনটা, অ্যালিফেটিক অ্যামিন সমূহ অ্যামোনিয়ার চেয়ে বেশি ক্ষারধর্মী, কিন্তু পরীক্ষায় বলবে অ্যালিফেটিক অ্যামিন সমূহ অ্যামোনিয়ার চেয়ে কম ক্ষারধর্মী, মিথ্যা। ঠিক আছে, অথবা নিচের কোন অ্যামিনটা বেশি ক্ষারীয়, আসতে পারে এরকম লাইন। তুমি হ্রাস পায় কথাটা না দিয়ে দিতে পারে বৃদ্ধি পায়। ঠিক আছে, রাইট? তাহলে এই যে কে কম কে বৃদ্ধি কে হ্রাস এগুলো আসতে পারে। পরের পেজে এরকম আরেকটা লাইন আছে ব্যা, দেখো, অপরদিকে ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষারধর্মিতা মিথাইল অ্যামিন ও ডাইমিথাইল অ্যামিনের তুলনায় কম হয়। পরীক্ষায় কম হয় না দিয়ে দিতে পারে বেশি হয়, রাইট? তাহলে কে কম পোলার কে বেশি পোলার, এই পড়াটুকু আমরা কিভাবে মনে রাখবো? আচ্ছা, সমস্যা হচ্ছে, করাবো, সমস্যা নাই। এই পড়াটুকু ঠিক আছে তো, সাউন্ড ঠিক আছে তো ভাইয়া? শুনতে পাচ্ছ যারা, সাউন্ড প্রবলেম না? প্রবলেম না? সাউন্ড প্রবলেম হচ্ছে, ওকে। সাউন্ড ক্লিয়ার করি, দাঁড়াও। এখন শুনতে পাচ্ছ? ইজ ওকে নাও? এখন শুনতে পাচ্ছ? ইজ ওকে নাও? এই যে আমি তো শুনতে পাচ্ছি।
আগেও তো শোনা যাচ্ছিল। এই যে আমার মোবাইল আবার আটকে যাচ্ছে। কে কি বলতেছে আটকে যাচ্ছে আটকে যাচ্ছে, কেন আটকে যাবে? ওকে, আবার খেয়াল করো ভাইয়া, আমরা যে লাইনগুলোতে ছিলাম আমি আবার পড়াটা রিপিট করি। ওকে, এই যে শুরুতে ছিলাম এই লাইনটা, অ্যামোনিয়ার চেয়ে বেশি ক্ষারধর্মী হয়, বেশি না দিয়ে কম ক্ষারধর্মী, ঠিক আছে? খেয়াল করো, আবার প্রবলেম, বেশি না দিয়ে কম ক্ষারধর্মী, ঠিক আছে? একটু আটকে যাচ্ছে, হ্যাঁ। নেট ঠিক আছে, সাউন্ডও ঠিক আছে। নেট ঠিক আছে। না, ডাবল সাউন্ড ওটা ঠিক আছে, এখন দেখো এখন ঠিক আছে কিনা। সাউন্ড এন্ড লাইট কোয়ালিটি ঠিক আছে এখন, আবার দেখো তো। স্লাইড তখন দেখা যাচ্ছিল না, এখন দেখা যাবে, এত অস্থির হও না। বলবো যে কোনো অসুবিধা নাই, যে টেনশন নিও না, যে এবার ঠিক আছে, যে স্লাইড ঝাপসা, সাউন্ড ক্লিয়ার, তোমার নেটে সমস্যা। ওকে, আচ্ছা ভাই দেখো এই লাইনটা, অপরদিকে অ্যারোমেটিক অ্যামিন যেমন অ্যানিলিনের ক্ষারধর্মিতা NH3 এবং অ্যালিফেটিক অ্যামিনের থেকে হ্রাস পায়, পরীক্ষায় হ্রাস পায় না দিয়ে দিতে পারে বৃদ্ধি পায়। দেন আবার কিছু লাইন আছে, দেখো পরের পেজে, অপরদিকে ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষারধর্মিতা মিথাইল অ্যামিন ও ডাইমিথাইল অ্যামিনের তুলনায় কম হয়, কম না দিয়ে পরীক্ষায় দিতে পারে বেশি হয়। তাহলে কে কম পোলার, বেশি পোলার, এগুলা আমাদের পরীক্ষায় আসতে পারে। সো আমরা এগুলা মনে রাখবো কিভাবে সেটা একটু দেখা দিবে। এই লাইনটা এবার একটু খেয়াল করো, অ্যামিনের ক্ষারধর্মের ক্রম, সরাসরি আমরা এই লাইনটা মনে রাখতে পারি। অ্যামিনের ক্ষারধর্মের ক্রম আমরা জানি 213, দ্যাট মিন্স
2 ডিগ্রি অ্যামিন বেশি ক্ষারীয়। 2 ডিগ্রির পরে হচ্ছে এক, এক মানে হচ্ছে মিথাইল অ্যামিন, তারপরে হচ্ছে 3, 3 মানে হচ্ছে ট্রাইমিথাইল অ্যামিন। দেখো সবচেয়ে বেশি ক্ষারীয় অ্যামিন হচ্ছে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। আমরা একটা লাইন পড়েছিলাম 213, সাথে লাস্টে দুটো যোগ করো ভাইয়া। একটা হচ্ছে NH3, আর একেবারে কম ক্ষারীয় দুর্বল ক্ষার হচ্ছে অ্যানিলিন। ওকে, তাহলে এখান থেকে আমরা কে কম ক্ষারীয় কে বেশি ক্ষারীয় সেটা বলে দিতে পারবো, ঠিক না? আমরা যে আগের লাইনগুলো পড়লাম সেই লাইনগুলো এখন আর পড়ার দরকার নাই। তার মানে এখান থেকে দেখো বলা যাচ্ছে মিথাইল অ্যামিনের ক্ষারধর্মিতা ডাইমিথাইল অ্যামিনের চেয়ে কম, তাই না? দ্যাট মিন্স মিথাইল অ্যামিনের ক্ষারধর্মিতা NH3 থেকে বেশি, অথবা অ্যানিলিনের ক্ষারধর্মিতা মিথাইল অ্যামিনের থেকে কম। তাহলে এই সিরিয়ালটা যদি মনে রাখতে পারো, কে কম ক্ষারীয় কে বেশি ক্ষারীয় বলে দেওয়া সম্ভব না? সো আমাকে আলাদা করে ওই যে আগের যে লাইনগুলো আমরা আটকায় যাচ্ছিল সেই লাইনগুলো পড়ার দরকার নাই ভাইয়া, বুঝতে পারছো? তুমি জাস্ট এই সিরিয়ালটা মনে রাখবা। এই সিরিয়ালটা মনে রাখলে কে কম ক্ষারীয় কে বেশি ক্ষারীয় বলে দিতে পারবা। তাহলে এবার একটা কোশ্চেনের উত্তর দাও। নিচের কোনটির ক্ষারধর্মিতা সবচেয়ে বেশি? অপশন এ মিথাইল অ্যামিন, অপশন বি ডাইমিথাইল অ্যামিন, অপশন সি ট্রাইমিথাইল অ্যামিন, আর অপশন ডি অ্যানিলিন। কি হবে উত্তর? নিচের কোনটি ক্ষারধর্মিতা সবচেয়ে বেশি? এ, বি, সি নাকি ডি? বি। সো কোনটা সর্বাধিক ক্ষারীয় কোনটা সর্বনিম্ন ক্ষারীয় এই অপশনগুলো এখানে আছে। আপন তালুকদার এ কেন হবে? একদম মাইল লাগামু, তোমার নাম উত্তর বি হবে। ওকে, তাহলে ভাই যে পড়াগুলা এই যে আটকে যাচ্ছিল কে কম ক্ষারীয় কে বেশি ক্ষারীয় ওইগুলা তোমার পড়ার দরকার নাই, তুমি সরাসরি জাস্ট এই সিরিয়ালটা পড়ে ফেলবা, ঠিক আছে? এখনো কি আটকে যাচ্ছে কথা ভিডিও না ঠিক আছে ভাইয়া? আবার আটকে যাচ্ছে? ভিডিও এবং কথা সবই না শুধু কথাটা আটকে যাচ্ছে ভাইয়া? আচ্ছা একটু তাহলে ঠিক করি, অসুবিধা নাই। হেডফোন নিয়ে আসি, দাঁড়াও।
যারা এখন শুনতে পাচ্ছ এখন কি ঠিক আছে ভাইয়া, সাউন্ড এবং ভিডিও? আবারও প্রবলেম হচ্ছে? এখন সাউন্ড ঠিক আছে না গিটার টুং টুং জাকানাকা জাকানাকা কোমর দুলাইয়া গিটার বাজাইয়া নাই? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এতক্ষণ আমরা কিছুই পড়ি নাই, আমরা এতক্ষণ একটা পড়ায় পড়ছি কোন অ্যামিন বেশি ক্ষারীয়, কোন অ্যামিন কম ক্ষারীয়, রাইট? এবং সেটার মূল পড়াটা ছিল এই যে এটা 213, ঠিক আছে, সাথে NH3 আর লাস্টে হচ্ছে অ্যানিলিন। ওকে, এবার আসো অ্যামিনের শ্রেণী বিভাগ। অ্যামিনের শ্রেণী বিভাগে চলে আসো। গঠন অনুসারে অ্যামিন কয় প্রকার? 3 প্রকার, অ্যালিফেটিক, অ্যারোমেটিক, বিষম চাকতিক। অ্যালিফেটিক মানে হচ্ছে মুক্ত শিকল, অ্যারোমেটিক মানে হচ্ছে বদ্ধ শিকল, আর বিষম চাকতিক মানে হচ্ছে যার চক্রে ছাড়া অন্য কোনো পরমাণু থাকে সেটা। তাহলে আবার প্রবলেম, দাঁড়াও তাহলে শেষ করি, আবার নতুন করে শুরু করি। নতুন করে আবার জয়েন করো তাইলে, হ্যাঁ আমি নতুন করে আবার আসতেছি। এবার দেখো শুনতে পাও কিনা, না আটকে যাচ্ছে? আচ্ছা জয়েন করুক সবাই। সাউন্ড ঠিক আছে? ঠিক আছে না ভাইয়া? সাউন্ড এবং ভিডিও যদি ঠিক থাকে, একটু ক্লিয়ার কিনা বলো আমাকে। ক্লাস নেওয়ার সময় প্রবলেম হবে আর আজাইরা কথা বলার সময় প্রবলেম হবে না? এটা কেমন নেট ভাই? এখন ক্লিয়ার? আচ্ছা, অ্যামিনের শ্রেণী বিভাগ, আমরা এখানে ছিলাম, আমরা এটা পড়ি নাই, এখন একটু খেয়াল করো সবাই। অ্যামিনের শ্রেণী বিভাগ, গঠন অনুসারে অ্যামিন 3 প্রকার। কি কি? অ্যালিফেটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন, আর একটা হচ্ছে বিষম চাকতিক অ্যামিন। পরীক্ষায় যেটা আসবে বেয়া, এখান থেকে উদাহরণগুলা বা উদাহরণের ওই যে বাংলা নামগুলা, ঠিক আছে? অ্যালিফেটিক অ্যামিনের নামগুলা মুখস্থ করার দরকার নাই,
কিভাবে মনে রাখবা? দেখো অ্যালিফ্যাটিক অ্যামিন সবার নামে মিথাইল আছে। সো পরীক্ষায় কোশ্চেন আসবে নিচের কোনটি অ্যালিফ্যাটিক অ্যামিন, তখন উত্তর হবে নিচের কোনটাতে মিথাইল আছে, যেটাতে মিথাইল আছে সেটা অ্যালিফ্যাটিক। ওকে, দেন অ্যারোমেটিক অ্যামিন খেয়াল করো সবার নামে ফিনাইল আছে, ফিনাইল ফিনাইল ফিনাইল। তাহলে অ্যারোমেটিক অ্যামিন মানে ওখানে কি থাকবে? ফিনাইল থাকবে। বিষম চাকতিক অ্যামিন ম্যাক্সিমাম নাম হচ্ছে প দিয়ে শুরু। বিষম চাকতিক অ্যামিন পাইরল, পিরিডিন, পাইরোলিডিন, একটা শুধু আলাদা বেয়া, সেটা হচ্ছে সাইক্লোইথিলিন অ্যামিন, ওটা আলাদা করে মনে রাখবা। ঠিক আছে? ওকে, তাহলে আমি আবার বলি অ্যালিফ্যাটিক অ্যামিন তার নাম থাকবে মিথাইল, অ্যারোমেটিক অ্যামিন ওখানে থাকবে ফিনাইল, আর বিষম চাকতিক অ্যামিন ওখানে নামগুলা ম্যাক্সিমামই প দিয়ে। ওকে, দেন নাইট্রোজেন পরমাণুতে যুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যানুসারে অ্যামিন 3 শ্রেণীতে বিভক্ত: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। ওকে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এদের কার্যকরী মূলক তোমরা পারো। দেখো একটু আগেই তোমরা এগুলো উত্তর দিয়েছিলা। প্রাইমারি অ্যামিনের কার্যকরী মূলক হচ্ছে NH2, তাহলে সেকেন্ডারি অ্যামিন হচ্ছে NH, আর টারশিয়ারি অ্যামিন হচ্ছে N। তাহলে পরীক্ষায় কি আসবে সেটা বলি। পরীক্ষায় আসবে এখানকার উদাহরণগুলা। প্রাইমারি অ্যামিন মুখস্থ করার দরকার নাই বেয়া, তুমি যেটা মনে রাখবা অ্যামিন শব্দের আগে যেখানে একটা মাত্র শব্দ থাকে সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। প্রাইমারি অ্যামিন মানে কি? মিথাইল অ্যামিন, অ্যামিন শব্দের আগে এখানে একটা শব্দ। ইথাইল অ্যামিন একটা শব্দ। অ্যানিলিন মানে কিন্তু ফিনাইল অ্যামিন, তাই না? তাহলে অ্যামিন শব্দের আগে যেখানে একটা শব্দ থাকবে সেখানে ওটা কয় ডিগ্রি অ্যামিনের উদাহরণ হবে? 1 ডিগ্রি অ্যামিন। অ্যামিন শব্দের আগে একটা শব্দ। তাহলে ইথাইল অ্যামিন, মিথাইল অ্যামিন, বিনাইল অ্যামিন, ফিনাইল অ্যামিন, আমি অ্যামিন, তুমি অ্যামিন, এগুলো সব কয় ডিগ্রি অ্যামিন? উত্তর হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন এদের নাম যাই হোক না কেন নামের আগে অ্যামিন শব্দটার আগে দুইটা করে শব্দ থাকবে। দেখো ডাই মিথাইল অ্যামিন, ডাই একটা শব্দ, মিথাইল একটা শব্দ। ইথাইল মিথাইল অ্যামিন, মিথাইল ফিনাইল অ্যামিন, আমি তুমি অ্যামিন। দ্যাট মিন্স দুটা করে শব্দ থাকলে সেটা হচ্ছে 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যামিন। আর যদি ট্রাই শব্দটা থাকে, ট্রাই অথবা ব্যায়া তিনটা করে শব্দ থাকে সেটা 3 ডিগ্রি। কেমন? ডাই মিথাইল ফিনাইল অ্যামিন, অ্যানিলিন মানে কিন্তু ফিনাইল অ্যামিন, তাহলে এখানে তিনটা শব্দ, একটা ডাই, একটা মিথাইল, একটা ফিনাইল, একটা অ্যামিন, অথবা ট্রাই শব্দটা সরাসরি থাকবে। ওকে, তাহলে আমি এতক্ষণ অ্যামিনের যে পড়াটা পড়লাম সেটা সামারি করি। নেটের কারণে অনেকেরই সমস্যা হচ্ছিল, এখন আশা করি আর সমস্যা হবে না। আমি একটু সামারি করে দিই অ্যামিনের পড়াটা। কোন অ্যামিন কম ক্ষারীয়, কোন অ্যামিন বেশি ক্ষারীয় সেটা আমরা মনে রাখবো 213 দিয়ে। 2 greater than 1 greater than 3, তারপরে হচ্ছে NH2, একেবারে দুর্বল হচ্ছে অ্যানিলিন, কথা শেষ। দেন অ্যামিনের শ্রেণী বিভাগ গঠন অনুসারে 3 প্রকার: অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক, বিষম চাকতিক। অ্যালিফ্যাটিক মানে সেখানে মিথাইল শব্দটা থাকবে, অ্যারোমেটিক মানে হচ্ছে ফিনাইল শব্দটা থাকবে, আর বিষম চাকতিক ম্যাক্সিমাম নামগুলা প দিয়ে। দেন নাইট্রোজেন পরমাণুতে যুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা অনুসারে অ্যামিন 3 প্রকার: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। যদি অ্যামিন শব্দের আগে একটা শব্দ দেয় সেটা 1 ডিগ্রি অ্যামিন, যদি দুইটা শব্দ থাকে সেটা 2 ডিগ্রি অ্যামিন, যদি ট্রাই শব্দ বা তিনটা শব্দ থাকে সেটা হচ্ছে টারশিয়ারি অ্যামিন। বুঝতে পারছো? সো আশা করি এতটুকু পড়াতে আমাদের নেটের প্রবলেমের কারণে একটু বিঘ্ন ঘটছে, বাট পড়াশোনাতে কারো কোনো হ্যাম্পার হয় নাই। এই পড়াটাই মূল পড়াটা, যেটা আমি আবার একটু রিপিট করে দিলাম। অ্যামিন প্রস্তুতি এগুলো একটু দেখে নিও ভাইয়া। তারপরের পেজে আছে শনাক্তকারী বিক্রিয়া। শনাক্তকারী বিক্রিয়াগুলোর নাম আর কালার একটু দেখে নিবা। প্রস্তুতি আর শনাক্তকারী বিক্রিয়াগুলো দেখবা। উদাহরণগুলো শুধু নাম, সংকেত তো আরো সহজ রে ভাইয়া। সংকেতের ভিতরে NH2 মূলক, NH মূলক, ওগুলো দেখা যাবে, ঠিক না?
এখানে ক্লোরোফর্মের বিশুদ্ধতা সংরক্ষণের সতর্কতা, এটা একটু পড়তে হবে। ক্লোরোফর্ম আমরা জানি ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CaCl3 এবং ক্লোরোফর্মকে চেতনানাশক রূপে সার্জারিতে ব্যবহার করা হয়, এটা আমরা জানি। কিন্তু ক্লোরোফর্মকে সাদা বোতলে রাখা যায় না। সাদা বোতলে সংরক্ষণ করতে গেলে সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফসজিন গ্যাসে পরিণত হয়। ফসজিন গ্যাসের সংকেত হচ্ছে COCl2। আমরা রাখবো ক্লোরোফর্ম, হয়ে যাবে ফসজিন গ্যাস। কখন? যখন আলো ডুববে। সো ক্লোরোফর্মকে সাদা বোতলে রাখা যাবে না। কেমন বোতলে রাখতে হবে? অস্বচ্ছ বাদামি বোতলে রাখতে হবে। এই যে অস্বচ্ছ বাদামি বোতল। সাথে একটা জিনিস যোগ করে দিতে হবে ক্লোরোফর্ম সংরক্ষণে, 1% ইথানল। ঠিক আছে? তাহলে ক্লোরোফর্ম সংরক্ষণে তার সাথে কি যোগ করতে হয়? উত্তর হচ্ছে 1% ইথানল। ওকে, অ্যামিন পড়া শেষ। এবার পরের পেজে কালো অংশটা লাস্টে কিছু ব্যবহার আছে, জেনে নাও। এই ব্যবহারগুলো মুখস্থ করতে হবে, এখানে বোঝানোর কিছু নাই। যেমন চামড়া শিল্পে লোমনাশক রূপে কি ব্যবহৃত হয়, সালফার ড্রাগস তৈরিতে কি ব্যবহৃত হয়, ব্যবহার মুখস্থ করা ছাড়া উপায় নেই। এবার চলে আসো অ্যালডিহাইড ও কিটোন। আমরা জানি অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO আর কিটোনের কার্যকরী মূলক হচ্ছে CO। ইম্পর্টেন্ট হচ্ছে এদের ব্যবহার। অ্যালডিহাইডের ভিতর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে নামটা সেটা হচ্ছে ফর্মালডিহাইড, যার 40% জলীয় দ্রবণকে বলা হয় ফরমালিন। তাহলে ফরমালিন কত পার্সেন্ট জলীয় দ্রবণ? 40%। ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইনগুলা। জৈব পচনরোধক এবং সার্জারি যন্ত্রপাতির জীবাণুনাশক রূপে কি ব্যবহৃত হয়? ফরমালিন। ফরমালিন থেকে অনেক কিছু বানানো যায়, ব্যাকেলাইট, মেলামাইন, মাস্টারগাম, ফর্মিকা, বৈদ্যুতিক সকেট তৈরি করা যায়। আর সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক কোনটা? উত্তর হচ্ছে এসিটোন। সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক হচ্ছে এসিটোন। এই ব্যবহারগুলো বাদ দিও না, মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যবহার একটু বেশি আসে। অ্যালডিহাইড কিটোন প্রস্তুতি নিয়ে আর খুব বেশি এত বলতে চাচ্ছি না, প্রস্তুতি তোমরা যা পড়তে হয় সেটা পড়ে নিবা। পরের পেজে আছে শনাক্তকারী বিক্রিয়া, পরীক্ষাগুলোর নাম আর কালার পড়বে। টলেন বিকারক পরীক্ষা, ফেলিং দ্রবণ পরীক্ষা, পরীক্ষাগুলোর নাম আর কালার। ওকে, শনাক্তকারী পরীক্ষা থেকে নাম আর কালার ছাড়া আর কিছু লাগে না। এবার টপিকস নাম্বার 2.11.8 কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার ও অ্যামাইড। এদের কার্যকরী মূলক জানি আমরা। কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে COOH, এস্টার হচ্ছে COOR, অ্যামিন হচ্ছে NH2 আর অ্যামাইড হচ্ছে CONH2। এগুলো আছে, এগুলো আগের ক্লাসের পড়া। ইম্পর্টেন্ট হচ্ছে কোথায় কোন অ্যাসিড পাওয়া যায়। দেখো এটা ভিনেগারে কোন অ্যাসিড থাকে? অ্যাসিড। অথবা অ্যাসিটিক অ্যাসিড ভিনেগারের কত পার্সেন্ট জলীয় দ্রবণ? 6 থেকে 10%। বাটারে কোন অ্যাসিড থাকে? বাটার মানেই বোঝা যাচ্ছে বিউটার, সো বিউটানোয়িক অ্যাসিড। পিঁপড়াতে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড। চর্বি এবং উদ্ভিদের তেলে থাকে স্টিয়ারিক অ্যাসিড, আর পাম তেলে থাকে পামিটিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো কোথায় কোনটা থাকে এটা একটু পড়তে হবে। ইম্পর্টেন্ট পড়া হচ্ছে ফ্যাটি অ্যাসিড। অ্যালিফ্যাটিক মোনোকার্বক্সিলিক অ্যাসিডকে বলা হয় ফ্যাটি অ্যাসিড, কিন্তু ইম্পর্টেন্ট যেটা, ফ্যাটি অ্যাসিড দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। কেন ফ্যাটি অ্যাসিডের এই উদাহরণগুলো ইম্পর্টেন্ট জানো ভাইয়া? এখানে 3টা করে অপশন আছে, দেখো। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড 3টা আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডও 3টা। 3টা অপশন থাকলে স্যারদের জন্য কোশ্চেন করাটা সহজ হয়, ঠিক না? 3-এর সাথে আরেকটা লাগাই দিলেই 4টা হয়ে যায়। তার উপর এখানে নিচের থেকে একটা বা উপরের থেকে একটা লাগাই দিলেই নিচের কোনটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নয় অথবা নিচের কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নয়, এগুলো আসবে। এগুলো আগে কেমনে পড়বো আমি বলতেছি। তাহলে আগে আমরা নামগুলো মুখস্থ করি। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড 3টার নাম তোমরা ছোট্ট একটা শব্দ দিয়ে মনে রাখতে পারবা, পোস্ট। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হচ্ছে পোস্ট মাস্টার। পোস্ট দিয়ে কি হয়? প দিয়ে 2টা নাম, প্রোপানোয়িক, পামিটিক, আর 6টো দিয়ে স্টিয়ারিক। প্রোপানোয়িক, পামিটিক, স্টিয়ারিক, পোস্ট। আর অসম্পৃক্ত 3টার নাম মনে রাখবা এই শব্দটা দিয়ে, ওলি। অ দিয়ে 2টা নাম, অ্যাক্রোলিক, অলিইক, আর লি দিয়ে একটা নাম লিনোলিক।
তাহলে সম্পৃক্ত তিনটার নাম হচ্ছে পোস্ট আর অসম্পৃক্ত তিনটার নাম হচ্ছে অলি। এইবার খেয়াল করো, নামের সাথে সংকেত আছে, এই সংকেতগুলো মনে রাখতে হবে। আমাদের পরীক্ষাতে বড় বড় গাঠনিক সংকেত আসে না, কিন্তু এই টাইপের সংকেত কিন্তু আসে। কিছু সংকেত কিভাবে মনে রাখবা সেটা আমি বলতেছি। আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত CnH twice n plus 1 COOH। সো উপরের 1 নাম্বার সংকেতটা পারবা। প্রোপানোয়িক অ্যাসিড মিথা ইথা প্রোপা মানে 3 কার্বন, দেখো তো ওখানে টোটাল 3 কার্বনই না? তাহলে প্রোপানোয়িক অ্যাসিডের সংকেত এই যে 3 কার্বন, প্রোপা মানে 3 কার্বন। দেন পামিটিক অ্যাসিড মনে রাখবা পতে পাম পতে পনেরো, পাম পনেরো, কার্বন 15। কার্বন 15 হলে হাইড্রোজেন হবে টুয়াইস এন প্লাস 1 মানে 15 গুণে 30 যোগ 1 31 COOH, পাম 15। ওকে, দেন নিচে অ্যাক্রিলিক অ্যাসিড, এই সংকেতটা ডাইরেক্ট মুখস্থ করে হবে, এটা বোঝার দরকার নাই, ডাইরেক্ট মুখস্থ। CH2 ডাবল বন্ড CH এটা মুখস্থ করে ফেলো। বাকি তিনটা খেয়াল করো, উপরে 2 নাম্বার স্টিয়ারিক অ্যাসিড কার্বন 17, অলিক অ্যাসিড কার্বন 17, লিনোলিক অ্যাসিড কার্বন 17, এরা সবাই কার্বন 17, উপরের 2 নাম্বারটা আর নিচের 2 নাম্বার 3 নাম্বারটা, কিন্তু হাইড্রোজেন দেখো সেম না। তাহলে আমার এই সংকেত তিনটা প্যাচ লাগতে পারে, যারা কিনা কার্বন 17 আছে কিন্তু হাইড্রোজেন সেম না। তাহলে এই সংকেত তিনটা মনে রাখবো কিভাবে? এই যে এই কথাটা দিয়ে তুমি খেয়াল করো, এই শব্দটা দিয়ে মনে রাখা যায় লি অস্ট। আমরা লি অস্ট শব্দ দিয়ে ওই তিনটা নাম পাবো, লিতে লিনোলিক, অতে অলিইক, আর হয়তো স্টিয়ারিক অ্যাসিড। লি অস্ট, ব্রেট লি অস্ট্রেলিয়ার, ব্রেট লি নামে একজন প্লেয়ার ছিল কিন্তু কোন দেশের? অস্ট্রেলিয়ার। দেখো ওই কথাটাই আসছে লি অস্ট, এখানে আসলে ওই কথাটা না, এখানে তিনটা নাম আসছে, লিতে লিনোলিক, অতে অলিইক, আর শয়টোতে স্টিয়ারিক অ্যাসিড। এরা সবাই কার্বন 17, কিন্তু হাইড্রোজেন খেয়াল করো বেয়া 31 33 35, তারপর COOH 31 33 35, তারপর COOH। এবার আশা করি আর তোমাদের প্যাচ লাগবে না। সো পরীক্ষাতে যদি কোশ্চেন আসে নিচের কোনটি স্টিয়ারিক অ্যাসিড, তখন উত্তর হবে C17H35। যদি কোশ্চেন আসে নিচের কোনটি লিনোলিক অ্যাসিড, তখন উত্তর হবে C17H31। বুঝতে পারছো? তাহলে আমি এই পড়াটুকু আবার একটু সামারি করে দেব। ফ্যাটি অ্যাসিড দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড তিনটার নাম হচ্ছে পোস্ট, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড তিনটার নাম হচ্ছে অলি। ওকে, দেন যেটা পড়তে হবে আমাদের এদের সংকেত। প্রোপানোয়িক অ্যাসিড 3 কার্বন, পামিটিক অ্যাসিড পাম 15, অ্যাক্রিলিক অ্যাসিড মুখস্থ করে ফেলবো CH2 ডাবল বন্ড CH COOH, বাকি তিনটা হচ্ছে কার্বন 17 ওয়ালা। কার্বন 17 হচ্ছে লি অস্ট, কিন্তু হাইড্রোজেন হচ্ছে 31 33 35। ক্লিয়ার? তো আশা করি আমরা এখানকার 6টা নামও পারবো, আবার 6টা এদের সংকেতও পারবো। ক্লিয়ার? তারপরের পেজে প্রস্তুতি আছে, প্রস্তুতি থেকে ওই একই কথা বলে, তাপমাত্রা চাপ মেনলি প্রভাবকের নাম শনাক্তকারী বিক্রিয়াটা দেখো। অ্যাসিডের শনাক্তকারী মানেই হচ্ছে লিটমাস, এবং আমরা জানি অম্ল নীলকে লাল করে, দ্যাট মিন্স অনীলা, অম্ল নীলকে লাল করে। এই কোশ্চেনটাই আসছে মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2019-এ। নিচের কোনটি নীল লিটমাসকে লাল করে? উত্তর হচ্ছে অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিড কোন লিটমাসকে কি করে? অনীলা, অম্ল নীলকে লাল করে। আর সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষায় কত পার্সেন্ট সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ ব্যবহার করা হয়? 5%। শেষ, এর বেশি কিছু দরকার নাই বেয়া। অ্যাসিডের শনাক্তকারী পরীক্ষা শেষ, এর বেশি আর কিছু লাগবে না। এবার চলে আসো স্টার 2.11.9। আমরা জানি স্টার মানে COOR, পাকা ফলের সুগন্ধ
বা সুগন্ধি বস্তুতে অ্যাস্টার থাকে, এগুলা তোমরা পারো, এগুলা আসবে না। আসবে যেটা সেটা। চারটা ফুল বা ফলের নাম আছে, সেই চারটা ফুল বা ফলের নাম এবং তাদের অ্যাস্টারের নাম, এটা পরীক্ষা আসবে। ঠিক আছে? পাকারটা নাম অনেক বড় বড় নাম, ছোট করে বলতে পারি কিভাবে, তুমি খেয়াল করো। আগে পড়ো পাকা আনারস, বিউটাইল বিউটারেট, এত বড় নাম মনে রাখার দরকার নাই। দোষ। আচ্ছা দেখো এখন ঠিক আছে? ক্লিয়ার সবার সাউন্ডটা? আটকে গেছে? একটু নেট সমস্যা হচ্ছে বোধহয়। এখন ঠিক আছে না ভাইয়া? ওকে, ঠিক আছে, অসুবিধা। আমি নেটটা চেঞ্জ করে ফেলি, দাঁড়াও, এটা ভালো হয় একদিক দিয়ে, ঠিক না? এখন আশা করি আর সমস্যা হবে না ভাই, ওয়াইফাই থেকে একদম ডাইরেক্ট না দিছি। এখন কি ঠিক আছে তোমাদের? শুনতে পাচ্ছ ভাইয়া? নেট চেঞ্জ করছে, আমি পুরো লাইনটা চেঞ্জ করে অন্য লাইন দিলাম। আশা করি আর সমস্যা হবে না। ওকে, ঠিক আছে ভাইয়া। আমরা এখানকার এই চারটা এস্টারের নাম পড়বো। তাহলে খেয়াল করো, পাকা আনারস, সবার আগে এই এস্টারটার নাম পড়ি। বিউটাইল বিউটারেট পড়ার দরকার নাই, তুমি পড়বা হচ্ছে বিউটি। আমরা মনে রাখবো সবচেয়ে বিউটিফুল ফলের নাম হচ্ছে আনারস। আমরা যারা আনারস দেখছি, আনারসের মাথায় কি একটা মুকুট দেখছি না? সবচেয়ে যে সুন্দর সুন্দরী প্রতিযোগিতায়
তার মাথায় কি মুকুট দেয় না? সো আল্লাহ আনারস ফলটার মাথায় একটা মুকুট দিচ্ছে, কারণ এটা সবচেয়ে বিউটিফুল। সো তোমরা মনে রাখবা পাকা আনারস হচ্ছে সবচেয়ে বিউটিফুল ফল। তাহলে বিউটিফুল মনে রাখলে সেই নামটা পুরোটাই মনে থাকবে, বিউটাইল বিউটারেট এস্টার। তাহলে পাকা আনারসে কোন এস্টার থাকে? উত্তর হচ্ছে বিউটাইল বিউটারেট। তাহলে বিউটিফুল ফল কোনটা? আনারস। বাকি তিনটা খেয়াল করো, পাকা কলা, পাকা কমলা, জেসমিন ফুল, সবার লাস্টে এসিটেট আছে। এসিটেট 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 মনে রাখাটা জরুরি না ভাইয়া। তাহলে প্রথম অংশটা মনে রাখলেই চলবে। পাকা কলা ছোট্ট করে তার পাশে লিখে রাখো 5। আমরা জানি কলার দাম সাধারণত 5 টাকার কাছাকাছি। তাহলে পাকা কলায় কোন একটা থাকে? 5 টাকা। ঠিক আছে, 5 মানে হচ্ছে পেন্টাইল এসিটেট। কমলা, কমলার দাম কলার থেকে একটু বেশি, সো ওখানে লেখো 8। 8 মানে হচ্ছে অক্টাইল এসিটেট। আর জেসমিন ফুল 5 6 7 লিখবা না, ফুল অমূল্য। জেসমিন ফুলের পাশে লেখো বোন। বোনের জন্য জেসমিন ফুল। তাহলে বোন দিয়ে কি মনে রাখবো? বনজাইল এসিটেট। বনজাইল না, বেনজাইল এসিটেট। ওকে, তাহলে এই পড়াটা আমি আবার তোমাকে একটু রিপিট করি। হ্যাঁ, সবচেয়ে বিউটিফুল ফল কোনটা? আনারস। তাহলে আনারসে কোন এস্টার থাকে? উত্তর হচ্ছে বিউটাইল বিউটারেট এস্টার, বিউটি। দেন বাকি তিনটা সবার লাস্টে এসিটেট। কলা 5, 5 মানে পেন্টাইল এসিটেট। কমলা 8, 8 মানে অক্টাইল এসিটেট। আর জেসমিন ফুল হচ্ছে বোনের জন্য, বোন মানে বেনজাইল এসিটেট। 2018 সালে আসছে এখান থেকে। পাকা কলায় কোন এস্টার পাওয়া যায়? উত্তর হচ্ছে পেন্টাইল এসিটেট। 2012 সালে একটা কোশ্চেন আসছিল এখান থেকে, এটা খেয়াল করো। 2012 সালের কোশ্চেন, পাকা কমলায় কোন এস্টার পাওয়া যায়? পাকা কমলায় কোন এস্টার পাওয়া যায়? খেয়াল করো, ওই বছর নাম দেয়নি, এই সংকেতগুলা দিয়েছিল। তাহলে এই সংকেতগুলা কিভাবে পড়বো? কথা বেজে যাচ্ছে না, ঠিক থাকার কথা তো দেখো তো। আবার বলতেছি পড়া স্টপ করবো কেন? না, ওয়েট করো। এখন ঠিক আছে না ভাইয়া? আবার প্রবলেম ক্লিয়ার? এখন ক্লিয়ার? ঠিক নাই? ক্লাস কথা বললে ঠিক, পড়ালে ডিস্টার্ব করে। তাহলে নেটও চায় না আসলে পড়তে। এখন ঠিক আছে কি ভাইয়া? যারা শুনতে পাচ্ছ একটু দেখতো, গল্প করলে নেট ঠিক থাকে? ঠিক নাই ভাইয়া? আচ্ছা আমি পড়াই ভাইয়া, খেয়াল করো, অসুবিধা নেই। তুমি খেয়াল করো, পরীক্ষায় এই সংকেতগুলো আসছিল এক বছর।
পাকা কমলায় কোন এস্টার পাওয়া যায়? সেই কোশ্চেনটার উত্তরে বাংলা নামগুলা ছিল না, অপশনে ছিল এই সংকেত। সংকেত পড়ার দরকার নাই, তুমি নাম মনে রাখলে সংকেত পারবা। কলা পড়ছো না 5, 5 মানে দেখো এই সংকেতের লাস্টে একটা C5 আছে। কমলা 8, সো এই লাস্টে একটা C8। আনারস বিউটি, বিউট মানে 4 কার্বন, সো এখানে আছে একটা C4। আর জেসমিন ফুল হচ্ছে বেনজিন, বেনজিন মানে হচ্ছে C6, তাহলে এখানে আছে C6। ঠিক আছে, ওকে। সব সমস্যা নাকি? এখন দেখো, সংকেতগুলো বলতেছি দেখো আরেকবার, কথা না, আশা করি আর সমস্যা থাকবে না। এখন কি ভিডিও আটকাচ্ছে আবার? আমি এই পড়াটা আবার রিপিট করি ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এখন ঠিক আছে না? ওকে। কলা 5 টাকা, মনে রাখো, আবার বলি, কলা 5 টাকা, কমলা 8 টাকা, আনারস হচ্ছে বিউটিফুল, আর জেসমিন ফুল বোনের জন্য। ঠিক আছে, তাহলে কলা 5 দ্যাট মিন্স প্যান্টাইল এসিটেট, কমলা 8, 8 মানে হচ্ছে অক্টাইল এসিটেট, বিউটি মানে হচ্ছে বিউটাইল বিউটারেট, আর জেসমিন ফুল মানে হচ্ছে বোনের জন্য, বোন মানে হচ্ছে বেনজাল এসিটেট। ওকে, এবং সংকেতে খেয়াল করো, যেটা পেন্টা পড়ছো ওই সংকেতের লাস্টে C5, যেটা অক্টাইল পড়ছো সেখানে C8, যেটা বিউটি পড়ছো বিউটাইল মানে হচ্ছে সেখানে থাকবে হচ্ছে C4, আর যেখানে বোন বেনজিন ওখানে থাকবে C6। ক্লিয়ার? তাহলে এই নাম আর সংকেতগুলা তোমাকে পারতে হবে এস্টার থেকে আর কিছু লাগবে না। শনাক্তকারী পরীক্ষার নাম আর কালার পড়ে নিবা। অ্যামাইড মামি CONS2, এখানে একটা গুরুত্ব আছে ডাক্তারি কথা, সেটা একটু দেখে নিও। এবার আসো পরের টপিকস 2.12, অনেক পড়া বাকি এখনো। ঠিক আছে, 2.12 হচ্ছে ব্যবহারিক, বাট এখান থেকে মূলত আসে হচ্ছে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল মানে হচ্ছে শনাক্তকারী বিক্রিয়া। এই লাইনটা, হ্যালোজেন শনাক্তকারী পরীক্ষার নাম কি? ল্যাসাইন পরীক্ষা। ল্যাসাইন পরীক্ষায় কোন ধাতু ব্যবহার করা হয়? সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে। বর্ণনা দরকার নাই, কোনো দরকার নেই বর্ণনা পড়ার। তুমি 2.12 এখান থেকে পড়বা হচ্ছে এই যে নিচের টুক, 3টা যৌগ কার কি কালার হয়, একটা সাদা, একটা হালকা হলুদ, আর একটা হলুদ। দেন পরের পেজে আবার ব্যবহারিক, বাট খেয়াল করো এখান থেকে আমাদেরকে পড়তে হবে পরীক্ষাগুলোর নাম আর কালার। যেমন 1, 2, 3, 4, এই 4টা কার শনাক্তকারী পরীক্ষা? অ্যালকোহলের। মূলনীতিতে দেখো, তাহলে পরীক্ষায় কোশ্চেন আসবে অ্যালকোহলের শনাক্তকারী পরীক্ষা 9 কোনটা? মনে রাখবা এই লাইনটা দিয়ে, সাদিয়া এসে সারেনি, সাদিয়া দিয়ে সোডিয়াম ধাতুর পরীক্ষা, এসে মানে এস্টার পরীক্ষা, এসিটাইল ক্লোরাইড পরীক্ষা দুইটা, আর সারেনি দিয়ে সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা। তাহলে অ্যালকোহলের
শনাক্তকারী পরীক্ষা 9 কোনটা? আশা করি আমরা পারবো। ঠিক আছে, অ্যালকোহলের পরীক্ষাগুলোর নাম কি? সাদিয়া এসে সারেনি। দেন এই যে 4টা পরীক্ষা, এই পরীক্ষাগুলোর বর্ণনা দরকার নেই, শুধুমাত্র নাম আর কালারটুকু পড়ে নিবা। কোন পরীক্ষাতে কি কালার হয়? এসিটাইল ক্লোরাইড পরীক্ষায় কি ধোঁয়ার সৃষ্টি হয়? সাদা ধোঁয়া। ঠিক আছে, পরের পেজে খেয়াল করো, আবার ব্যবহারিক, বাট এখানে আছে অ্যালডিহাইড কিটোনের শনাক্তকারী পরীক্ষা 3টা, 2,4-DNP, টলেন, ফেলিং, শিফ। এই নামগুলা এবং ভিতর থেকে কালার, হলুদ কমলা পদক্ষেপ, একটা হচ্ছে সিলভার দর্পণ, আর একটা লালচে পদক্ষেপ। দেন খেয়াল করো, এসিডের শনাক্তকারী পরীক্ষা, এগুলো আগের পড়া তোমাদের। একটা হচ্ছে লিটমাস পরীক্ষা, লিটমাস আমরা পড়ছি, অনিলা নীল লিটমাসকে লাল করে। আর আরেকটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা, 5% সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়। লিটমাস অনিলা তোমরা জানো। সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষায় কত পার্সেন্ট সোডিয়াম বাইকার্বনেট ব্যবহৃত হয়? 5%। এনাফ। তাহলে এখান থেকে পরীক্ষাগুলোর নাম আর কালার দেখে নিবা, আর কিছু দরকার নেই। ঠিক আছে, 2.13 আইআর স্পেকট্রোস্কোপ, এটা কি একটু বুঝতে হবে। এই যে দেখো, আইআর স্পেকট্রোস্কোপের মেকানিজম। আইআর স্পেকট্রোস্কোপের সাহায্যে আমরা জৈব যৌগ শনাক্ত করব, কিন্তু কিভাবে শনাক্ত করব? তুমি খেয়াল করো, আইআর স্পেকট্রোস্কোপ একটা মেশিন, যেখানে মাঝখানে স্যাম্পল হিসাবে কোনো অজানা কেমিক্যাল, যেটাকে আমরা শনাক্ত করতে যাই, এই যে টেস্ট টিউব, এর ভিতরে এটা রাখা হয় অজানা কেমিক্যাল। সামনে যে সোর্স আছে, লাইট সোর্স, এখান থেকে আইআর রশ্মি বের হবে, আইআর রশ্মি, এবং সেটা স্যাম্পলের ভিতর দিয়ে যেয়ে এখানে ডিটেক্টরের উপর পড়বে, এবং ডিটেক্টর ওটার কাজ হচ্ছে প্রতিসরিত যে আলোটা এটার ভিতর দিয়ে প্রতিসরিত হয়ে আসলো, সেটা তরঙ্গ দৈর্ঘ্য কত সেই মানটা ডিসপ্লেতে দেখাই দিবে। একটু বুঝো, এখানে খুব বেশি ইম্পর্টেন্ট পড়া নাই, কিচ্ছু লাগবে না। তুমি স্যাম্পল হিসাবে যদি এখানে পানি রাখো, পানির ভিতর দিয়ে যতটুকু আইআর রশ্মি পাস করতে পারবে, আর একই জায়গায় স্যাম্পল হিসেবে যদি তুমি পানি না রেখে গ্লিসারিন রাখো, তখন কি ওই একই পরিমাণ আলোক রশ্মি পাস করবে? করবে না। যদি গ্লিসারিন না রেখে আমরা অ্যালকোহল রাখি, যদি বেনজিন রাখি, এক একটার ভিতর দিয়ে এক এক রকম আইআর রশ্মি পাস করবে। তাহলে এই কার ভিতর দিয়ে কতটুকু আইআর রশ্মি পাস করে, সেই মানটা যদি আমরা সবারটা বের করে একটা চার্ট করে ফেলতে পারি, দেন পরবর্তীতে অজানা কোনো কেমিক্যাল শনাক্ত করতে গেলে সেটার মান বের করবো আইআর রশ্মি দিয়ে, আর কার কত হয় ওই যে চার্ট করা আছে সেটার সাথে মিলাইলেই তো বলা যাবে অজানা কেমিক্যালটা কোন কেমিক্যাল, ঠিক না? এবার একটু বইয়ে ফেরত আসো। এই যে দেখো, আইআর স্পেকট্রোস্কোপে কোন আইআর রশ্মি ব্যবহার করা হয়, এই লাইনটা লাগবে, মিডল আইআর রশ্মি। ঠিক আছে, দেন এখানে জৈব যৌগের তরঙ্গ সংখ্যা কত থেকে কতর ভিতর হয়? 4000 থেকে 400, এবং কার্যকরী মূলকের তরঙ্গ সংখ্যা হবে 1000 থেকে 4000। এনাফ, এই 3টা সংখ্যা পড়ো। আমাদের ভর্তি পরীক্ষাতে আইআর স্পেকট্রোস্কোপ কিভাবে কাজ করে চিত্র সহ আলোচনা করে, এগুলো আসবে না, দরকার নাই এগুলো পড়ার। পরের পেজে দেখো, আইআর স্পেকট্রোস্কোপে কার ফ্রিকোয়েন্সি কত আসে, এরকম একটা বক্স দেয়া আছে। এই বক্সগুলো মনে থাকবে না বাট তোমরা 1, 6, 7, 10 এই 4টার ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ সংখ্যা শুধু প্রথম সংখ্যাটা পড়বা, সব বেশি দরকার নাই। 1000, 2700, 2800, 3600। সাপোজ কোশ্চেন আসলো 7 নাম্বারটা, আইআর স্পেকট্রোস্কোপে অ্যালকেনের তরঙ্গ সংখ্যা কত হয়? উত্তর হচ্ছে 2800। ক্লিয়ার? আমাদের ভর্তি পরীক্ষা তো এমসিকিউ, ওখানে কখনোই বলবে না আইআর স্পেকট্রোস্কোপ কিভাবে কাজ করে চিত্র সহ আলোচনা করো, সো এগুলো আমাদের পড়ার দরকার নাই। 2.14 গ্লিসারিন ও ফেনল, এটা একটু লাগবে। 2.14 গ্লিসারিন, গ্লিসারিনের সংকেত আমরা দেখে আসছি, একটা পলিহাইড্রিক অ্যালকোহল এবং সেখানে থাকে 3টা OH, তাহলে গ্লিসারিন হচ্ছে আরেক নাম ট্রাইগ্লিসারাইড। তাহলে গ্লিসারিন কি? ট্রাইগ্লিসারাইড। ঠিক আছে, আর ফেনল মানে বেনজিনের সাথে OH, সেটা জানি, এই লাইনটা ইম্পর্টেন্ট। শিল্প ক্ষেত্রে ফেনল থেকে কি কি প্রস্তুত করা হয়? নাইলন, ইপক্সি আঠা বা গ্লু, এবং ব্যাকেলাইট। এখানে 3টা বিপি আছে নিচে, এই 3টা বিপি পারতে হবে। ইথানলের স্ফুটনাঙ্ক কত? গ্লাইকোলের স্ফুটনাঙ্ক, এন্ড মেইনলি এটা গ্লিসারিনের স্ফুটনাঙ্ক 290 ডিগ্রি সেলসিয়াস। এই স্ফুটনাঙ্কগুলো একটু পড়ে নিতে হবে।
গ্লিসারিন প্রস্তুতি খুব বেশি ইম্পর্টেন্ট না ভাইয়া। শনাক্তকারী বিক্রিয়া, এই নামটা একটু ভালো মতো পড়ো, এই নামটা ভর্তি পরীক্ষা অনেকবার আসছে, অ্যাক্রোলিন টেস্ট। তাহলে গ্লিসারিন শনাক্তকারী পরীক্ষার নাম কি? অ্যাক্রোলিন টেস্ট। ঠিক আছে, এই নামটা একটু খেয়াল রেখো। এবং এই পরীক্ষায় কি হয়? শনাক্তকারী পরীক্ষা মানেই হচ্ছে নাম আর কালার। ইয়েস, শরীরে যে গ্লিসারিন দেয় এই গ্লিসারিনটাই সেই গ্লিসারিন। এবার আসি ফেনল 2.14.2। ফেনল মানে বেনজিনের সাথে OH। খেয়াল করো, ফেনলের অপর নাম কার্বলিক অ্যাসিড। তোমরা ভুল করবা কি জানো? কার্বনিক অ্যাসিড, নিক না কিন্তু, ফেনল ল, তাহলে অ্যাসিডটার নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। ফেনল ডিসইনফেক্ট্যান্ট এবং অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়। এখানে একটা রাসায়নিক নাম আছে 2,4,6 ট্রাইনাইট্রোফেনলের নাম হচ্ছে পিকটিক অ্যাসিড। দেখো ডাক্তারি কথা, পোড়া ক্ষতে ব্যবহার করা হয়। পুড়ে গেলে যে ক্রিমটা হয় বার্নল ক্রিম, সেই ক্রিম কি দিয়ে তৈরি করা হয়? উত্তর হচ্ছে পিকটিক অ্যাসিড। আর ডেটলের রাসায়নিক নাম হচ্ছে 4-chlor-35 ডাইমিথাইলফেনল। এই নামগুলো ভালো মতো পড়ো। এবার আসবে অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্ট্যান্ট, যে শব্দগুলা আমাদের করোনার কারণে অনেক বেশি পরিচিতি হয়েছে। অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্ট্যান্ট উপরে জেনে নাও, দেখতে পাচ্ছ? অ্যান্টিসেপটিক কি, ডিসইনফেক্ট্যান্ট কি? অ্যান্টিসেপটিক এক ধরনের কেমিক্যাল, রাসায়নিক পদার্থ যার কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। ডিসইনফেক্ট্যান্ট ওটার কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। কিন্তু পার্থক্য কোথায় একটু বুঝবে। ধরো মানুষের শরীর হাত পা কেটে গেছে, তখন আমরা যেই কেমিক্যাল দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করি, আবার মাটিতে কোনো ময়লা পড়ছে অথবা গরু ছাগলের রক্ত কুরবানি ঈদের পরে আমরা কেটে এলাকা নষ্ট করে ফেলছি, তখন আমরা ব্যবহার করি ব্লিচিং পাউডার পরিষ্কার করার জন্য। বাট মানুষের শরীরে যখন কেটে যায়, শরীরে কি আর ব্লিচিং পাউডার ব্যবহার করা যায়? নেভার, ব্যবহার করা যায় না। দ্যাট মিন্স কিছু রাসায়নিক পদার্থ আছে যেটা জীবদেহের জীবাণু ধ্বংস করবে, আর কিছু রাসায়নিক পদার্থ আছে যেটা পরিবেশে বা মাটিতে ব্যবহার করা হয়, যেটা জীবদেহের জীবাণু ধ্বংস করে সেটাকে বলা হয় অ্যান্টিসেপটিক, আর ডিসইনফেক্ট্যান্ট ব্যবহার করা হয় পরিবেশে। তাহলে এই দুইটা শব্দের মাঝখানে ক্লিয়ার? তাহলে জীবদেহের জীবাণু ধ্বংস করে কোনটা? উত্তর হচ্ছে অ্যান্টিসেপটিক। মেইনলি এখানে লাগবে সংখ্যা, দুইটাতেই ফেনল আছে কিন্তু ডিসইনফেক্ট্যান্টে বেশি 1%, আর অ্যান্টিসেপটিক যেহেতু জীবদেহে ব্যবহার করা হয় সেখানে একটু কম থাকে, 0.2%। এই সংখ্যা দুইটা পড়তে হবে, ঠিক আছে? ফেনল প্রস্তুতি সেটা দরকার নাই, প্রস্তুতির কথা আগেই বলে দিছি। পরের পেজে দেখো, ফেনলের শনাক্তকারী বিক্রিয়া আছে। ফেনল অম্লধর্মী আমরা জানি, যেহেতু অম্লধর্মী সে কোন লিটমাসকে কি করা উচিত? নীল লিটমাসকে লাল করে। ওকে, তারপরের পেজে ফেনলের আরো 3টা শনাক্তকারী পরীক্ষা আছে, সেই পরীক্ষা 3টার নাম পড়বা এবং সেখান থেকে তাদের কালার গুলা পড়বা, ঠিক আছে? নাম আর কালার। এবার ইম্পর্টেন্ট টপিকস, আজকের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে এটা 2.15 নাইট্রোগ্লিসারিন ও টিএনটি। খুব ভালো মতো পড়তে হবে। গ্লিসারিনের যে 3টা OH, সেখান থেকে H গুলাকে যদি আমরা 3টা নাইট্রো মূলক দিয়ে সরাই তাহলে যে যৌগটা হয় সেটা নাইট্রোগ্লিসারিন। আর টিএনটি মানে হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন। এটা তোমরা জানো। ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটার ব্যবহার, যেটা ইম্পর্টেন্ট সেটাই আমি দেখাচ্ছি। নাইট্রোগ্লিসারিনের ব্যবহার খেয়াল করো, ডিনামাইট তৈরিতে ব্যবহৃত হয়। মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2018। ডিনামাইট প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে নাইট্রোগ্লিসারিন। আরো কিছু ব্যবহার আছে নাইট্রোগ্লিসারিনের। ব্লাস্টিক জিলেটিন হিসেবে ব্যবহৃত হয়, কর্ডাইট তৈরিতে ব্যবহৃত হয়, হৃদরোগের ওষুধ রূপে অ্যানজাইনা পেক্টোরিসে ব্যবহার করা হয়, অথবা হাঁপানি বা অ্যাজমা রোগের ওষুধ রূপে ব্যবহার করা হয়। ঠিক আছে, নাইট্রোগ্লিসারিন আসবে, তাহলে মেইনলি আসবে এই ব্যবহারগুলা। ডিনামাইট তৈরিতে কি ব্যবহৃত হয় অথবা অ্যানজাইনা পেক্টোরিসে কি ব্যবহৃত হয়, তাহলে এই ব্যবহারগুলা কিভাবে মনে রাখবা? ইজি, মনে রাখা খুবই ইজি। আমরা মনে রাখবো নাইট্রোগ্লিসারিনের ব্যবহার হচ্ছে ABCD, মনে থাকবে? তাহলে নাইট্রোগ্লিসারিনের ব্যবহার কি ভাইয়া? ABCD মনে রাখলেই হয়। আমার ছোট ছেলে, তার বয়স হচ্ছে 3 বছর, ও নিজেও পারে ABCD। সো তোমরা তো ABCD পারোই না।
এবিসিডি দিয়ে কি ব্যবহার হয় দেখো, নাইট্রোগ্লিসারিনের ব্যবহার এবিসিডি। এতে এনজাইনা, এতে অ্যাজমা, বিতে ব্লাস্টিক জিলেটিন, সিতে কর্ডাইট, ডিতে ডিনামাইট। তাহলে নাইট্রোগ্লিসারিনের ব্যবহার কি হচ্ছে? এ বি সি ডি, এনজাইনা, অ্যাজমা, ব্লাস্টিক জিলেটিন, কর্ডাইট, ডিনামাইট। তাহলে যদি কোশ্চেন আসে ভাইয়া এনজাইনা পেক্টোরিসে কি ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে নাইট্রোগ্লিসারিন। যেটা আসছিল ডিনামাইট তৈরিতে কি ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে নাইট্রোগ্লিসারিন। সো আশা করি নাইট্রোগ্লিসারিনের ব্যবহার আমরা ভুল করব না। প্রস্তুতিগুলো আমি বাদ দিতেছি, বাট এখান থেকে তাপমাত্রা চাপ তোমরা পড়ে ফেলো। টিএনটি তে আসো। টিএনটি 246 ট্রাইনাইট্রোটলুইন। টিএনটির সংকেতটা একটু দেখবা, হলুদ বর্ণের। তাহলে টিএনটির রং কি? হলুদ। এবং টিএনটির গলনাঙ্ক কত? 80 ডিগ্রি সেলসিয়াস। প্রস্তুতি ইম্পর্টেন্ট না, ফাইনাল পরীক্ষায় প্রস্তুতি আসবে না, যেটা আসবে সেটা পড়ি আমরা। ব্যবহার, টিএনটির ব্যবহার। আমরা নাইট্রোগ্লিসারিনের ভালো ব্যবহারও দেখছি, খারাপ ব্যবহারও দেখছি, কিন্তু টিএনটির কোনো ভালো ব্যবহার নাই, খারাপ ব্যবহার। তুমি শব্দগুলো দেখো, হাত বোমা বা হ্যান্ড গ্রেনেড। বোমা মানে হচ্ছে ধ্বংসকারী জিনিস, বোম শেল, বোমা মানেও ধ্বংসকারী জিনিস। জাহাজ ধ্বংসকারী টর্পেডো। আরেকটা হচ্ছে অ্যামাটল, যেটা বাড়ি ও পাহাড় সমতল মানে ধ্বংস করে। তাহলে সহজ কথা, টিএনটির কাজগুলো হচ্ছে সব ধ্বংসাত্মক। হাত বোমা, হ্যান্ড গ্রেনেড, বোম শেল, জাহাজ ধ্বংসকারী, টর্পেডো, অ্যামাটল যেটা বাড়ি ও পাহাড় ধ্বংস করে। তাহলে এই ব্যবহারগুলো মনে রাখো, ঠিক আছে? টিএনটি থেকে কিছু এক্সট্রা লাইন আছে যেটা আমাদের কবির স্যারের বইয়ে আছে। রিঅ্যাকশনের টেম্পারেচার গুলো লাগে না, এই লাইনগুলো এক্সট্রা একটু দেখে নাও, এটা লাগবে। এটা তোমাদের হাজারি স্যারের বইয়ে নাই। সর্বপ্রথম টিএনটি প্রস্তুত করেন কে? নাইট্রোগ্লিসারিন প্রস্তুত করেন আলফ্রেড নোবেল। টিএনটি বা ডিনামাইট প্রস্তুত করেন আলফ্রেড নোবেল। টিএনটি প্রস্তুত করেন হচ্ছে জুলিয়াস উইলব্রান্ড 1863 সালে। টিএনটির বিস্ফোরণ শক্তির মান হচ্ছে 2.8 মেগাজুল পার কেজি। মানে হচ্ছে 1 কেজি টিএনটি কে পুরাইলে আমরা শক্তি পাবো 2.8 মেগাজুল। আর টিএনটির ক্ষতিকর দিক হচ্ছে এই চারটা। যারা টিএনটি নিয়ে কাজ করে তাদের চারটা রোগ হয়: চর্মরোগ, রক্ত স্বল্পতা, লিভার সিরোসিস, ক্যান্সার। ঠিক আছে? তাহলে টিএনটির ক্ষতিকর দিক নয় কোনটা? টিএনটি পড়া শেষ। এবার আসো ডেটল 2.15.2। খেয়াল করো, ডেটল ডিসইনফেক্টেন্ট এবং অ্যান্টিসেপটিক দুইটাই। মানে হচ্ছে ডেটল পরিবেশও ব্যবহার করা যায়, জীবদেহ ব্যবহার করা যায়। এবং ডেটলের রাসায়নিক উপাদানটার নাম হচ্ছে 4-chloro-3,5-ডাইমিথাইল-ফেনল। তাহলে ডেটলের মূল উপাদানের নাম কি? 4-chloro-3,5-ডাইমিথাইল-ফেনল, যার অপর নাম হচ্ছে ক্লোরোজাইলিনল। ডেটলের আরো কিছু উপাদান আছে: ক্লোরোজাইলিনল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, পাইন তেল, সাবান পানি। 2017 সালের কোশ্চেন, ডেটলের উপাদান 9 কোনটা? সো ডেটলের এই উপাদানগুলোর নাম মনে রাখবো কিভাবে? এই যে ডেটলের মূল উপাদান হচ্ছে ক্লোরোজাইলিনল বা 4-chloro-3,5-ডাইমিথাইল-ফেনল। বাকি তিনটার নাম প দিয়ে, পতে পাইন, পতে প্রোপাইল, পতে পানি। তাহলে ডেটলের উপাদানগুলোর নাম কি? প, পাইন, প্রোপাইল, পানি। পতে পাইন, পাইন তেল, পাইন তেলের আরেক নাম টার্পিনলস। প্রোপাইল মানে হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, আর পানি মানে হচ্ছে সাবান পানি ও সুগন্ধি। তাহলে ডেটলের উপাদানগুলোর নাম প দিয়ে: পাইন তেল, প্রোপাইল অ্যালকোহল, পানি। ঠিক আছে? নাম এবং পার্সেন্টেজ জানতে হবে। এখানে দেখো ক খ গ গ এই চারটা উপাদান কার কি কাজ সেটা পড়তে হবে। ক্লোরোজাইলিনলের কাজ হচ্ছে পচন রোধক, আইসোপ্রোপাইল অ্যালকোহল, পাইন তেল দ্রাবক, সাবান পানি পিএইচ নিয়ন্ত্রণ। এখান থেকে কার কি কাজ সেটা পড়তে হবে এই চারটা উপাদানের। প্যারাসিটামলের উপরে ডেটলের ব্যবহার আছে, ব্যবহারগুলো আমরা জানি, অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্ট দুইটাই, দ্যাট মিন্স দুই জায়গাতেই ব্যবহার করা যাবে। এই কালো অংশটা কিন্তু ইম্পর্টেন্ট দেয়া, দেখো 3 স্টার দেয়া। ডেটল আমরা পড়ছি, স্যাভলনটা পড়তে হবে। স্যাভলন কি জিনিস? স্যাভলনের উপাদান হচ্ছে ক্লোরোহেক্সিডিন, গ্লুকোনেট ও সেন্টিমাইট।
এবং স্যাভলনের ব্যবহার হচ্ছে মূলত শরীরে অ্যান্টিসেপটিক হিসেবে। শল্য চিকিৎসায় কাটা ছেঁড়া ক্ষতস্থান এবং মুখ ধোয়ার জন্য স্যাভলন ব্যবহার করা হয়। তাহলে ডেটলটা অ্যান্টিসেপটিক ডিসইনফেক্টেন্ট দুটাই, বাট স্যাভলনটা মূলত অ্যান্টিসেপটিক। স্যালল কি রাসায়নিক নাম ফিনাইল স্যালিসাইলেট এবং এটা অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে কোনটা অভ্যন্তরীণ মানে গলার ভিতরে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে স্যালল। এবার আসো প্যারাসিটামল, মোস্ট কমন ওষুধ। দেখো প্যারাসিটামলের পাশেই লেখা আছে বা এসিটামিনোফেন। তাহলে প্যারাসিটামলের রাসায়নিক নাম কি? এসিটামিনোফেন। প্যারাসিটামল কোন কোন রোগে ব্যবহার করা হয় এগুলো তোমরা সবাই জানো। জ্বর, হাত পা ব্যথা, মাথা ব্যথা, হালকা ব্যথা, দাঁতের ব্যথা, এগুলা ফার্স্ট প্যারাতে আছে, এগুলা তোমরা পারবা। ইম্পর্টেন্ট হচ্ছে প্যারাসিটামল সেবন মাত্রা। এই পড়াটা মেডিকেলের 5th ইয়ার বই থেকে এখানে হুবহু তুলে দেওয়া হয়েছে এবং এগুলা স্যারদের ডাক্তারদের খুবই পছন্দ। ডেইলি কয়টা প্যারাসিটামল খাওয়া যাবে? বেশি খেলে কি ক্ষতি হবে এখানে আছে। স্যাভলন আর ডেটলের মূল পার্থক্য হচ্ছে তাদের উপাদান আলাদা। ডেটল হচ্ছে স্যাভলন হচ্ছে ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট আর সেন্টিমাইড। আর অ্যান্টিপাইরেটিক মানে হচ্ছে যেটা জ্বর কমায়, পাইরেক্সিয়া মানে জ্বর। তাহলে অ্যান্টিপাইরেটিক মানে জ্বর কমায়। তাহলে জ্বর কমায় কে? প্যারাসিটামল। এই লাইনটা প্যারাসিটামল সেবন মাত্রা একটু মন দিয়ে বুঝো, খেয়াল করো। আমরা জানি প্যারাসিটামলের বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়, নাপা, এস, রেনোভা, এগুলা, এবং আমরা সবাই খাইছি। ট্যাবলেট নাপা কমন প্যারাসিটামল, এটার ওজন হচ্ছে 500 মিলিগ্রাম। নাপা তো 500, তাই না? 500 পাওয়ারের নাপা। দেখো ডাক্তাররা সাধারণত কিভাবে লিখে দেয়, 1+1+1, সকালে দুপুরে রাতে খাবার পরে 5 দিন 7 দিন এরকম। তাহলে প্যারাসিটামল ডেইলি কয়টা খাওয়া যায়? আমি যদি একটা খাই কোনো অসুবিধা নাই, জ্বর কমে গেছে, 2টা 3টা আর খাবো না, খেতে পারি। বাট আমার অনেক জ্বর, আমি ডেইলি 6টা করে প্যারাসিটামল খাবো, সেটা কি সম্ভব? সেটা কিভাবে সম্ভব? সম্ভব না, সেটা একটু দেখে নাও। নর্মালি ডাক্তাররা 3 বেলা প্যারাসিটামল দেয়, বাট জ্বর যদি বেশি হয় তাহলে 4 বেলা দেয়া যায়। 4 বেলা মানে হচ্ছে 6 ঘন্টা পর পর। তাহলে 24 ঘন্টায় হাইয়েস্ট কয়টা দেয়া যাবে? 1+1+1+1, 4টা। নর্মালি আমরা একটা প্যারাসিটামলই খাই, কিন্তু একটার বেশি একসাথে 2টা প্যারাসিটামলও খাওয়া যাবে। জ্বর বেশি হলে, ব্যথা বেশি হলে একসাথে 2টা প্যারাসিটামল খেয়ে ফেলা যায়। দ্যাট মিনস একসাথে 2টার বেশি প্যারাসিটামল খাবো না, এবং 6 ঘন্টা পর পর খাওয়া যায়। তাহলে সারাদিনে হাইয়েস্ট কয়টা খাওয়া যাবে? 8টা। ঠিক আছে? তাইলে একটু খেয়াল করো, নর্মালি এক বেলা এক ডোজে কয়টা খেতে পারবো? হাইয়েস্ট 2টা। তাহলে একটা ট্যাবলেট যদি 500 হয়, 2টা ট্যাবলেটে কত মিলিগ্রাম হবে? 1000। একবারে 1000 মিলিগ্রামের বেশি খাওয়া যাবে না। আর সারা দিনে আমি যদি 4 বেলা 8টাও খাই, 8টা মানে 4000 মিলিগ্রামের বেশি খাওয়া যাবে না। ঠিক আছে? কিন্তু রোগী যদি অ্যালকোহলিক হয়, যদি মদ খায়, তাকে একসাথে 2টা করে প্যারাসিটামল দেয়া যাবে না, একটার বেশি দেয়া যাবে না। এক বেলা একটা, তার মানে 4 বেলা 4টা। তাহলে 4টা ট্যাবলেট মানে 2000 মিলিগ্রাম। এই যে দেখো এবার এই পড়াটা, কথা বলো না, আমরা পড়া একদম শেষের দিকে চলে আসছি। এই যে প্যারাসিটামল সেবন মাত্রা। নর্মাল লোক একবারে হাইয়েস্ট খেতে পারবে 1000 মিলিগ্রাম, মানে হচ্ছে 500 মিলিগ্রামের 2টা ট্যাবলেট। আর সারা দিনে খেতে পারবে 4000 মিলিগ্রাম। অ্যালকোহল যারা খায় তারা হাইয়েস্ট খেতে পারবে দিনে 2000 মিলিগ্রাম। ক্লিয়ার? যদি বেশি খায়, সাপোজ কেউ 8টার জায়গায় যদি 9টা খেয়ে ফেলে, বা কেউ যদি 2টার সাথে একবারে 5টা খেয়ে ফেলে, তার কি ক্ষতি হবে? সে কি মরে যাবে? সাথে সাথে মরবে না, তার কিডনিটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখো বোল্ড করে রাখছে এই শব্দটা। তাহলে অধিক প্যারাসিটামল শরীরের কোন অঙ্গের ক্ষতি করে? উত্তর হচ্ছে কিডনি। ঠিক আছে? 8টার বেশি খেলে কি হবে? কিডনি নষ্ট হয়ে যাবে। সো আমরা ব্যথার ওষুধ বা জ্বরের ওষুধ যত কম খাওয়া যায় ততই আমাদের জন্য ভালো। জ্বর হলে আমরা প্যারাসিটামল খাবো, কিন্তু জ্বরের কি কোনো লেভেল থাকা উচিত না? কত জ্বর হলে প্যারাসিটামল শুরু করব? এখানে আছে দেখো, 101.3 ডিগ্রি ফারেনহাইট বা 38.5 ডিগ্রি সেলসিয়াসের উপরে হলে প্যারাসিটামল খাও, আদারওয়াইজ দরকার নাই।
ওষুধ যত কম খাওয়া যায় তত ভালো, ঠিক আছে? তাহলে এই কথাগুলো দেখো তো ভাইয়া, সাদদের পছন্দ হওয়ার মতো কথা না? এটুকু খুব ইম্পর্টেন্ট, এটা ভালো মতো পড়বা, কারণ এগুলা ডাক্তারদের পছন্দের জিনিস। প্যারাসিটামল প্রস্তুতি দরকার নাই, একটু এক্সট্রা কথা যেটা এই বইতে নাই, কবির স্যারের বইয়ের, কিন্তু লাইনগুলো ইম্পর্টেন্ট তাই আমি লিখে দিতে চাচ্ছি। প্যারাসিটামলের গলনাঙ্ক কত? 169°C। এবং প্যারাসিটামলের কিছু নাম, আমরা বাংলাদেশে প্যারাসিটামল বলি, কিন্তু ইউএসএ, ইন্ডিয়া, ইংল্যান্ডে কিন্তু প্যারাসিটামল বলে না, ঠিক আছে? তাহলে খেয়াল করো কি বলে। ইউএসএ তে প্যারাসিটামল কি নামে পরিচিত? উত্তর হচ্ছে টাইলেনল। ইন্ডিয়াতে কি নামে পরিচিত? ক্রোসিন। ফ্রান্সে বলা হয় ডলিপ্রেন, ব্রিটেন আর অস্ট্রেলিয়াতে বলা হয় প্যানাডল। তাহলে এই নামগুলো মনে রাখতে হবে। কিভাবে? একটু টেকনিক দেখাই দিবে। ইউএসএ তে বলা হয় টাইলেনল, তাহলে আমরা জানি ইউএস এর প্রেসিডেন্ট কতকাল একজন চেঞ্জ হয়েছে, আগের জনের নাম ছিল ট্রাম্প, তাহলে টিতে ট্রাম্প, তাহলে ট্রাম্পের দেশে প্যারাসিটামল কি নামে পরিচিত? উত্তর হচ্ছে টাইলেনল। ইন্ডিয়াতে ইন আছে, ক্রোসিন, ওখানেও ইন আছে, ইন ইন দেখে চিনবা। ফ্রান্সে বলা হয় ডলিপ্রেন, F.D, মানে ফিক্সড ডিপোজিট, ফিক্সড ডিপোজিট না ভাইয়া, সেটা হচ্ছে ফ্রান্স ডলিপ্রেন। তাহলে ফ্রান্সে প্যারাসিটামল কি নামে পরিচিত? ডলিপ্রেন। আর ইংল্যান্ড অস্ট্রেলিয়ার নামটা প্যানাডল, প্যানাডল নামটা প্যারাসিটামলের সাথে মিল আছে, প্যারা প্যানা, এই নামগুলো মনে রাখো, ঠিক আছে? 2.16 গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ভূমিকা, এগুলো এত ইম্পর্টেন্ট না। পরের পেজে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ণয়ের চিত্র সহ আলোচনা পড়ার দরকার নাই, কিন্তু এই বক্সে কিছু গলনাঙ্কের মান আছে, তোমরা সবগুলা পড়বা না ভাইয়া, তোমরা পড়বা হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার আর 9 নাম্বারটা, ঠিক আছে? তারপরে স্ফুটনাঙ্কের মান আছে পরের বক্সে কিছু 2.18 উপরে, সেখান থেকে তোমরা এই দাগানো কয়টা পড়বা, 4, 5, 6, 7 এর স্ফুটনাঙ্কের মান মুখস্থ করবা, ঠিক আছে? পলিমার ও প্লাস্টিসিটি, পলি মানি অনেক, মার মানি মেরস অংশ, তাহলে অনেকগুলা ছোট ছোট অংশ পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বড় যৌগটা তৈরি করে, বড়টাকে বলা হয় পলিমার, আর ছোটগুলাকে বলা হয় মনোমার। এগুলো তোমরা জানো, ইম্পর্টেন্ট হচ্ছে এটা ব্যাপার। শ্রেণী বিভাগ, উৎস অনুসারে পলিমার 3 শ্রেণীতে বিভক্ত, প্রাকৃতিক, কৃত্রিম, অর্ধকৃত্রিম। এখান থেকে এই উদাহরণগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? দেন 2.19 তার উপরে একটু খেয়াল করো, ছোট একটা বক্স আছে, এই বক্স থেকে মেইনলি আসবে ব্যবহার। দেখো ডাক্তারের পছন্দ হবে এই ব্যবহারটা, সার্জিক্যাল গ্লাভস। ডাক্তাররা যে গ্লাভসটা পরে, সেই সার্জিক্যাল গ্লাভসটা কোন পলিমার দিয়ে তৈরি করা হয়? উত্তর হচ্ছে পলিআইসোপ্রিন। বাকি ব্যবহারগুলোও পড়বা, বাট মেইনলি ইম্পর্টেন্ট ব্যবহার হচ্ছে সার্জিক্যাল গ্লাভস। রাবার প্রাকৃতিক, ইয়েস, রাবারটা অর্ধকৃত্রিম, রাবার অর্ধকৃত্রিম। রাবার গাছে ধরে, কিন্তু গাছ থেকে নামানোর পর মেশিন দিয়ে মডিফাই করতে হয়, এটা অর্ধকৃত্রিম, ঠিক আছে? ওকে। 2.19 সংযোজন পলিমার, পরের পেজে দেখো পলিমারের একটা বক্স আছে, সারণী 2.14, এই বক্স থেকে তোমরা যেটা পড়বা ব্যবহার, এখানে বোঝানোর কিছু নাই, কিন্তু পরীক্ষায় আসছে, কি আসছে আমি দেখাই দিই। এই যে রান্নার সরঞ্জাম, রান্নার প্যান কি দিয়ে তৈরি করা হয়? উত্তর হচ্ছে টেফলন। এটা একটু মুখস্থ করবা। পলিমারের ব্যবহার, এই দুইটা কলাম দরকার নাই পড়ার, ঠিক আছে? শুধু ওই ব্যবহার, কোনটার কি ব্যবহার। পরের পেজে খেয়াল করো, ইথিলিনের পলিমারকরণ। ইথিলিনের পলিমারকরণ, এখানে তাপমাত্রা আছে, চাপ আছে, বৈশিষ্ট্য আছে, ব্যবহার আছে, তাই না? দেন পলিপ্রোপিলিন, তাপমাত্রা চাপ প্রভাবক, পিভিসি তাপমাত্রা চাপ প্রভাবক। এই যে 5টা পলিমারের বর্ণনা এখানে আছে, সেটা এই বক্স করে তোমরা পড়ে ফেলবা, একটু দেখে নাও। 5টা পলিমারের নাম, আগে নামগুলা লিখবা, তাপমাত্রা চাপ প্রভাবক বই থেকে দেখে দেখে এই বক্সটা কমপ্লিট করে ফেলবা। দেন বৈশিষ্ট্যের মূল শব্দগুলা, কোনটা ইলাস্টিক, কোনটা নরম, এই টাইপের বৈশিষ্ট্যের মূল শব্দগুলা লিখবা। এবং মেইনলি হচ্ছে ব্যবহার, প্যারাসিটামলের এই ব্যবহার বা 5টা পলিমারের ব্যবহার, ঠিক আছে?
তাহলে যেটা করব, আমরা ওই 5টা পলিমারের বর্ণনা এই বক্সটা করে এরকম একটা পেজ বইয়ের সাথে স্ট্যাপলার করে লাগায় রাখবো। এরপরে আমরা আর বর্ণনা পড়বো না, ডাইরেক্ট এই বক্স পড়বো। ঠিক আছে, পলিমার আমরা একটা বক্স করে পড়বো। এবার 2.20 পলিমার অণুতে গ্লাইকোসাইড ও পেপটাইড বন্ধন একটু খেয়াল করো। গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ, তাহলে গ্লুকোজ গ্লুকোজ যেই বন্ধন দিয়ে যুক্ত হয় তাকে কি বলা হয়? গ্লাইকোসাইড। আর পেপটাইড মানে হচ্ছে প্রোটিন, আর প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড যে বন্ধন দিয়ে যুক্ত হয় তাকে বলা হয় পেপটাইড বন্ধন। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই 3টা লাইন। সেলুলোজ উদ্ভিদ দেহ গঠন করে, স্টার্চ উদ্ভিদ এবং প্রাণীর খাদ্য, আর গ্লাইকোজেন হচ্ছে প্রাণীর শর্করা যেটা জমা থাকে অতিরিক্ত গ্লুকোজ হিসেবে লিভারে জমা থাকে। এই 3টা লাইন একটু পড়বা, বাকি লাইনগুলো লাগবে না। আলফা গ্লাইকোসাইড কি বিটা গ্লাইকোসাইড কি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এখানকার বর্ণনাগুলা। সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন। সেলুলোজ হচ্ছে উদ্ভিদ দেহে থাকে, সংখ্যাগুলো মুখস্থ করতে। উদ্ভিদে কত পার্সেন্ট সেলুলোজ? 50%। কটন বা তুলায় কত পার্সেন্ট? 90%। সেলুলোজ হচ্ছে বিটা গ্লুকোজ, বাট এক একটা সেলুলোজে কয়টা করে গ্লুকোজ অণু থাকে? 3000। বাকি লাইনগুলো ইম্পর্টেন্ট না। আমরা ঘাস খেয়ে হজম করতে পারি না, কিন্তু গরু ছাগলেরা পারে, কারণ তাদের সেলুলেজ এনজাইম থাকে, আমাদের সেলুলেজ এনজাইম নাই। স্টার্চ, স্টার্চ আমরা খাই, আমরা আলু ভাত রুটি যাই খাই সবই স্টার্চ। স্টার্চের 2টা অংশ, অ্যামাইলোজ ও অ্যামাইলোপেকটিন। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট ভাইয়া। অ্যামাইলোজ আয়োডিনের সাথে নীল বর্ণ সৃষ্টি করে, এবং এই সংখ্যাটা 24 থেকে 30টা করে গ্লুকোজ থাকে। গ্লাইকোজেন প্রাণীর শর্করা, যেটা আমরা জমা রাখি। কোথায় কোথায় গ্লাইকোজেন জমা থাকে? লিভার ও মাংসপেশিতে। এবং গ্লাইকোজেনে কয়টা গ্লুকোজ থাকে? 1000 থেকে 5 লক্ষ। ঠিক আছে, এবার একটা ইম্পর্টেন্ট পড়া আছে এখানে, পেপটাইড বন্ধন ও প্রোটিন। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। প্রোটিন তৈরি করতে কত ধরনের অ্যামিনো অ্যাসিড লাগে? 20 ধরনের। এই 20 ধরনের অ্যামিনো অ্যাসিডকে 5টা শ্রেণীতে ভাগ করা হচ্ছে। দেখো ভাইয়া, অপোলার, পোলার, অ্যারোমেটিক, অম্লীয়, ক্ষারীয়। এখান থেকে আমরা সংকেতগুলা পড়বো না, বাট বাংলা নামগুলা দেখা যাচ্ছে, ঠিক না? তাহলে এখান থেকে যেটা আসবে, নিচের কোনটি পোলার অ্যামাইনো অ্যাসিড, কোনটি অম্লীয় অ্যামাইনো অ্যাসিড নয়, কোনটি অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই নামগুলা কেমনে মনে রাখবা ভাইয়া, সেই টেকনিকটা আমি দেখাই দিই। অম্লীয় অ্যামাইনো অ্যাসিড মনে থাকবা, তাদের নামের সাথে অ্যাসিড শব্দটাই থাকবে। গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসিড শব্দটাই আছে। গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, অম্লীয় অ্যামাইনো অ্যাসিড। বাকি আরো 2টা আছে যাদের অ্যাসিড নাই, কিন্তু গ্লুটামিক অ্যাসিড আর অ্যাসপার্টিক অ্যাসিড শব্দটার সাথে মিল আছে। গ্লুটামিক অ্যাসিড শব্দটার সাথে মিল আছে গ্লুটামিন, অ্যাসপার্টিক অ্যাসিড শব্দটার সাথে মিল আছে অ্যাসপারজিন। তাহলে অম্লীয় মানে অ্যাসিড শব্দটা থাকবে। ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড 3টা, আরজে, লাইলি, হাসে। আরজে দিয়ে আর্জিনিন, লাইলি দিয়ে লাইসিন, হাসে দিয়ে হিস্টিডিন। তাহলে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড 3টার নাম কি? আরজে, লাইলি, হাসে। পোলার অ্যামিনো অ্যাসিড 3টার নাম হচ্ছে ত্রিশা। ত্রিশা হচ্ছে পোলার। ত্রি দিয়ে ত্রিওনিন, আর স দিয়ে সিরিন আর সিস্টিন, 2টা। পোলার অ্যামিনো অ্যাসিড 3টার নাম ত্রিশা। অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড 3টার নাম হচ্ছে টাফি। তাতে টাইরোসিন, টতে ট্রিপটোফ্যান, আর ফিতে হচ্ছে ফিনাইল অ্যালানিন। আর অপোলার দরকার নাই পড়ার। এবার খেয়াল করো, আমি বইটা তোমাদেরকে দেখাই দিই। অম্লীয় অ্যামাইনো অ্যাসিড মানে সেখানে অ্যাসিড শব্দটাই থাকবে, আছে গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড। আর বাকি 2টার নামের সাথে প্রথম 2টার নাম মিল আছে। গ্লুটামিক অ্যাসিডের সাথে মিল আছে গ্লুটামিন, অ্যাসপার্টিক অ্যাসিডের সাথে মিল আছে অ্যাসপারজিন। ক্ষারীয় 3টার নাম হচ্ছে আরজে, লাইলি, হাসে। পোলার হচ্ছে ত্রিশা, ত্রিওনিন, সিরিন আর সিস্টিন। আর অ্যারোমেটিক হচ্ছে টাফি, টাইরোসিন, ট্রিপটোফ্যান, ফিনাইলঅ্যালানিন। অপোলার অনেকগুলা, 7টা, দরকার নাই। এই 4টার বাইরে আর যত উদাহরণ দেখবা সবাই কোন অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ? অপোলার অ্যামাইনো অ্যাসিড। ওকে, দেন প্রোটিনের শ্রেণী বিভাগ। এতক্ষণ দেখলাম অ্যামাইনো অ্যাসিডের শ্রেণী বিভাগ, এবার দেখবো প্রোটিনের শ্রেণী বিভাগ। প্রোটিন হচ্ছে 4 প্রকার।
4 প্রকার প্রোটিন, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। এখান থেকে উদাহরণগুলো পড়তে হবে ব্যাস, ঠিক আছে। প্রাইমারি হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের ক্রমবিন্যাস দেখায়, তাহলে অ্যামাইনো অ্যাসিডের ক্রমবিন্যাস প্রোটিনের কোন গঠন থেকে পাওয়া যায়, উত্তর হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারি 3টা উদাহরণ আছে, এই যে এখানে মাংসপেশি, টেন্ডন, ধমনী। মনে রাখবা সেকেন্ডারি 3টার নাম হচ্ছে ম্যাট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। মাসল, আর্টারি, টেন্ডন। মেডিকেল অ্যাডমিশন টেস্ট না, মাংসপেশি, ধমনী আর টেন্ডন হচ্ছে সেকেন্ডারি, ম্যাট। টারশিয়ারি প্রোটিন 5টা আছে উদাহরণ, কিন্তু ম্যাক্সিমামের নামের লাস্টে ন। অ্যালবুমিন ন, হিমোগ্লোবিন ন, মায়োগ্লোবিন ন, কেসিন, আরেকটা খালি আলাদা ন নাই, এনজাইম। এটা পড়তে হবে। তাহলে টারশিয়ারি প্রোটিনের উদাহরণগুলো ম্যাক্সিমাম নামের লাস্টে ন, ঠিক আছে। কোয়াটারনারি হচ্ছে সবচেয়ে জটিল রূপ, তাহলে এই শব্দগুলো এখান থেকে একটু পড়তে হবে ব্যাস, ঠিক আছে। দেন দৈনন্দিন জীবনে জৈব যৌগের গুরুত্ব, পরিবেশ ও সামাজিক ক্ষেত্রে গুরুত্ব, এখানে বাংলা রচনা লেখা আছে, এগুলা দরকার নাই। ইম্পর্টেন্ট একটা জায়গা আছে এখন, এই যে ক্লোরোফর্মের ফ্রিয়নের কিছু সংকেত। ফ্রিয়ন 12 সংকেত, ফ্রিয়ন 11 সংকেত, ফ্রিয়ন 114 সংকেত। পরিবেশের উপর সিএফসির প্রভাব, এটা পড়ালেই আমাদের আজকের মতো পড়া শেষ হয়ে যাবে। বাট ফ্রিয়ন 11, 12, 114 সংকেত তোমার মুখস্থ করার দরকার নেই। ফ্রিয়নের সংকেত তোমরা 90 মেথড বের করতে পারবা। ফ্রিয়ন 11 বললে 11-র সাথে 90 যোগ করবা, 12 বললে 12-র সাথে 90 যোগ, 13 বললে 13-র সাথে 90, জাস্ট 90 যোগ করলে সংকেত বের হয়ে যায়। কিভাবে দেখো, ফ্রিয়ন 11-র সংকেত কি, 11-র সাথে 90 যোগ করো, তাহলে টোটাল যোগফল হচ্ছে 101। 101 কার কার নাম্বার, সিএইচএফ, সিএইচএফ, তার মানে এখানে কার্বন একটা, হাইড্রোজেন 0টা, ফ্লোরিন একটা। কার্বন একটা, ফ্লোরিন একটা, বাকি সবগুলো হবে ক্লোরিন। আমরা জানি কার্বনের যোজনী হচ্ছে 4, ওখানে একটা ফ্লোরিন থাকলে বাকি আর কয়টা থাকবে, 3টা, সো 3টা ক্লোরিন। ক্লিয়ার সবার? ফ্রিয়ন 12 দেখো ব্যাস, 12-র সংকেত কি, 12-র সাথে 90 যোগ, তার মানে 102, সিএইচএফ। কার্বন একটা, হাইড্রোজেন 0টা, ফ্লোরিন 2টা। কার্বন একটা, ফ্লোরিন 2টা, তাহলে বাকি তার ক্লোরিন কয়টা থাকবে, 2টা, 114টা। দেখো ফ্রিয়ন 114 সংকেত কি, 114 সাথে যোগ করো 90, দ্যাট মিন্স 204। সো সিএইচএফ সেটা হচ্ছে কার্বন 2টা, হাইড্রোজেন 0টা, ফ্লোরিন 4টা। তাহলে ওখানে ক্লোরিন কয়টা একটু দেখো, কার্বন কার্বন তো একটা বন্ড করবে 2টা, যেহেতু ফ্লোরিন 4টা, এখানে চারপাশে 4টা, বাকি থাকবে আর 2টা ক্লোরিন, তাহলে এটার সংকেত হচ্ছে CClF2, CClF2। ক্লিয়ার? এটা ফ্রিয়ন 114 সংকেত। লাস্ট পেজ, ফরমালিন ব্যবহারের সুবিধা অসুবিধা একটু রিডিং করে নিও ভাইয়া, এর বেশি কিছু আর দরকার নাই। ক্লিয়ার? বহুত পড়া, বহুত পড়া, তার মাঝখানে আবার নেটের গ্যাঞ্জাম। চ্যাপ্টারটা সুন্দর ছিল ভাইয়া। এইবার ফাইনাল কথায় আসি, পড়া কমাই দেই। এত এত পড়া মনে থাকবে না, এখন হয়তো পড়তে পারবা, বাট ফাইনাল পরীক্ষার আগে এত কিছু পড়ে যাওয়ার দরকারও নাই, শুধু ইম্পর্টেন্ট টপিকস গুলা পড়বো। তাহলে আমি লাস্টলি তোমাকে বলে দেই ইম্পর্টেন্ট টপিকস গুলা কি কি। ওকে, অ্যালকোহল, খুব ভালো মতো অ্যালকোহলের সবকিছু পড়ে ফেলবা, অ্যালকোহল থেকে কোনো কিছু বাদ দিবা না, অ্যালকোহল থেকে কোশ্চেন আসে। জৈব অ্যাসিড খুব ভালো মতো পড়বা, অ্যাসিড থেকে কোশ্চেন আসে, এবং এস্টারের যে নামগুলা সে নামগুলা, ঠিক আছে ভাই? অ্যালকোহল, অ্যাসিড আর এস্টার, এগুলা ইম্পর্টেন্ট। এবং ব্যবহারগুলা, ব্যবহার সবগুলা পড়তে হবে ভাই, বাদ দেওয়া যাবে না, ব্যবহার থেকে কোশ্চেন বেশি আসবে ভাই, ঠিক আছে। দেন 2.15 মাস্ট, নাইট্রোগ্লিসারিন, টিএনটি, ডেটল, প্যারাসিটামল, এই 4টা জিনিস বাদ দিবা না। 2.15 থেকে প্রত্যেকবারই কোশ্চেন থাকে, 2.15 মানে ওই 4টা টপিকস মাস্ট। দেন বেয়া পলিমারের ব্যবহারগুলা, পলিমারের অনেক কিছু তোমরা দেখছো, অনেক কিছু আসবে না, পরীক্ষায় আসবে ব্যবহার, সো ব্যবহারগুলা ভালো মতো পড়বা। দেন স্টার সেলুলোজ গ্লাইকোজেন, ওই পড়াটা পড়তে হবে আমাকে। দেন অ্যামাইনো অ্যাসিডের যে 5টা গ্রুপের উদাহরণ দেখলাম ভাইয়া, ওই উদাহরণগুলা অপোলার, পোলার, অ্যারোমেটিক, অম্লীয়, ক্ষারীয়, এবং লাস্টলি যে প্রোটিনের উদাহরণগুলা দেখলাম প্রাইমারি, সেকেন্ডারি, এই কয়টা,
এই পড়াগুলাই মূল জিস্ট পড়া, এখানকার এইগুলা যাতে আমাদের ভুল না হয়। আমি কি আরেকবার বলবো ইম্পর্টেন্ট কি কি দরকার আছে আরেকবার বলার? আচ্ছা আরেকবার বলি, অ্যালকোহলের সব, জৈব অ্যাসিডের সব, এস্টারের সব, এই তিনটা বেশি ইম্পর্টেন্ট টপিকস। এবং ব্যবহার যতগুলা আছে, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যামিনো অ্যাসিড যা আছে ব্যবহারগুলা, ঠিক আছে। দেন 2.15 পুরাটা, নাইট্রোগ্লিসারিন, টিএনটি, ডেটল, প্যারাসিটামল, এই টপিকসটা ইম্পর্টেন্ট। দেন পলিমারের ব্যবহারগুলা শুধু, সব লাগবে না, ব্যবহারগুলা শুধু। দেন স্টার সেলুলোজ গ্লাইকোজেন ওটা, অ্যামাইনো অ্যাসিডের যে উদাহরণগুলা, অপোলার, পোলার, অ্যারোমেটিক অম্ল, ক্ষারীয়, সেটা, প্রোটিনের যে উদাহরণগুলো আছে সেগুলা, ঠিক আছে। এইগুলা যাতে ভুল না হয় ভাইয়া, ঠিক আছে। আর লাস্টলি নেট সমস্যার জন্য আসলে সরি ভাইয়া, ক্লাসে হয়তো অনেকেই মনোযোগ রাখতে পারে নাই, চলে গেছে, বাট আশা করি পরে ক্লাসটা দেখে নিবা। আমি চেষ্টা করছি নেট সমস্যাটা যতটা ঝামেলার সমাধান করা যায়, বাট এটা আসলে অনাকাঙ্ক্ষিত, এইটার কন্ট্রোল আমার কাছে ছিল না, ঠিক আছে। ওকে, তাহলে আজকের মতো শেষ করে দিই। থ্যাংক ইউ সবাইকে।